বেশ, আজকে আমরা প্রবাবিলিটির ফর্মাল ডেফিনিশন দেব। এখনো পর্যন্ত আমরা প্রবাবিলিটিকে ডিফাইন করিনি, জাস্ট প্রবাবিলিটি ওয়ার্ডটাকে বলে আসছি। এখনো পর্যন্ত ফার্স্ট টাইম আজকে আমরা প্রবাবিলিটি ফর্মাল ডেফিনিশন দেব, যেটাকে আমরা প্রবাবিলিটি বলবো, কাকে প্রবাবিলিটি বলবো সেই ডেফিনিশনটা দেব। তবে লাস্ট যেটা আমরা পড়ছিলাম সেই জায়গাটায় একবার যদি দেখি, এটা আমাদের প্রবাবিলিটির লাস্ট ক্লাস হচ্ছিল, সেই জায়গাটায় যদি আমরা দেখি আমরা কি পড়ছিলাম মনে আছে? কি পড়ছিলাম আমরা মনে আছে? সঞ্চারী, তুমি তো আগের দিনের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারলে না, দেখেছো তো নাকি? সব বুঝেছো তো? বেশ, ঠিক আছে, চলো। হ্যাঁ, যেটা বলছিলাম, তো লাস্ট যেটা পড়ছিলাম আমরা যদি সেটা একবার দেখি, তাহলে সেখানে আমরা কিছু জিনিস ডিফাইন করেছি। কি ডিফাইন করেছি? প্রথমত অ্যালজেব্রা অফ ইভেন্টস নাম দিয়েছিলাম। তার মধ্যে প্রথম ডিফাইন করেছি একটা সিকোয়েন্স অফ ইভেন্টসকে এক্সপ্যান্ডিং সিকোয়েন্স কখন বলবো, একটা সিকোয়েন্স অফ ইভেন্টকে কন্ট্রাক্টিং সিকোয়েন্স কখন বলবো, মোনোটোন সিকোয়েন্স কখন বলবো। তারপরে আমরা বলেছিলাম এক্সপ্যান্ডিং সিকোয়েন্সের লিমিট কাকে বলে, কন্ট্রাক্টিং সিকোয়েন্সের লিমিট কাকে বলে, এই পর্যন্ত লাস্ট ডিফাইন করেছিলাম। আজকে আমরা কিছু রেজাল্ট করব, যে রেজাল্টগুলো আমাদের না ক্যালকুলেশন করতে গিয়ে কাজে লাগবে, ঠিক আছে? সেই রেজাল্টগুলো একটু রেডি করে নিই। দুটো রেজাল্ট, হাতে গোনা দুটো রেজাল্ট আমাদের কাজে লাগবে, ঠিক আছে? সেটাকে একটু রেডি করে নিই। এই জিনিসটার সঙ্গে রিলেটেড, তাই এর সাথে রেডি করে নিচ্ছি। তারপরে আমি প্রবাবিলিটি ডেফিনিশনে ডাইরেক্ট চলে যাব, ঠিক আছে? তো এই পর্যন্ত লাস্ট পড়েছিলে। চলো। সো দুটো রেজাল্ট করব বলেছি। রেজাল্ট 1, ফার্স্ট রেজাল্ট, ছোট রেজাল্ট। একটা সিকোয়েন্স অফ ইভেন্টস তুমি নিয়েছো, সেই সিকোয়েন্স অফ ইভেন্টস যদি এক্সপ্যান্ডিং হয়, তাহলে প্রত্যেকটা ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্ট নিয়ে যে সিকোয়েন্সটা পাবে সেটা কন্ট্রাক্টিং, ঠিক আছে? ইফ দিস ইজ an expanding sequence of events, then আমি বার ইউজ করছি অর কমপ্লিমেন্ট ইউজ করছি, যেটা খুশি ইউজ করো, একই কথা। বার ইউজ করা মানেও কমপ্লিমেন্ট, সি ইউজ করা মানেও কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টারি ইভেন্ট, ঠিক আছে? দিস ইজ আ কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্টস। and vice versa. vice versa মানে কি? উল্টো কথাটাও সত্যি। উল্টো কথাটা কোনটা? যদি শেষেরটা হয়, এটা যদি একটা কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্টস হয়, তাহলে এটা একটা এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্টস হবে, vice versa, ঠিক আছে? তো তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রমাণ শুরু করার আগে আমি একটা কনসেপ্ট তোমাদেরকে দিই। এই ধরো an রয়েছে, আর এই ধরো an+1। আমার প্রশ্ন হচ্ছে, তুমি ছবিতে কি দেখছো? an এর ভেতরে an+1 ঢুকে আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা যখন কমপ্লিমেন্টারি ইভেন্ট নিই, কমপ্লিমেন্টটা কার মধ্যে নিই? মানে সেখানে ইউনিভার্সাল সেটের মধ্যে তো দেখো, যে কোনো কমপ্লিমেন্ট তো অলওয়েজ ইউনিভার্সাল সেটের মধ্যে নেওয়া হয়। আমরা যখন বলি একটা সেটের কমপ্লিমেন্ট, তখন কি বলি? ইউনিভার্সাল সেট মাইনাস দ্যাট সেট। তো আমার প্রশ্ন হচ্ছে তোমাকে, আমরা যখন কমপ্লিমেন্টারি ইভেন্ট নিই, তাহলে কমপ্লিমেন্টটা কার মধ্যে নিই বলো? স্যার ওই মানে ইউনিভার্সাল সেটের ওই যে স্কয়ারটা আছে আর ওই যে সার্কেলের মাঝখানে। তো না, মানে আমি বলতে চাইছি ওই স্কয়ারটা কে? এস, দ্য স্যাম্পল স্পেস। আমরা যখন একটা সেটের, আমরা যখন একটা ইভেন্টের কমপ্লিমেন্ট বলি, ধরো আমি বললাম এ একটা ইভেন্ট, তার কমপ্লিমেন্ট এসি বা এ বার, দুটো নোটেশনই চলে, যে কোনো একটা কিছু ইউজ করো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এস মাইনাস এ, তাই তো নাকি? হ্যাঁ স্যার। বেশ বেশ। তো এবার তুমি ছবির দিকে তাকাও, ছবির দিকে তাকিয়ে বলো an এর কমপ্লিমেন্ট তো নিশ্চয়ই এটা। আমি রেড কালিতে মার্ক করলাম, কি এটা তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমি an+1 এর কমপ্লিমেন্ট মার্ক করছি। হোয়াইট কালিতে মার্ক করছি। তো বলো তো, আমার an যদি ছবি অ্যাকর্ডিং টু ফিগার, আমি ফিগারে আসছি এবার, ফিগার অনুযায়ী যা দেখতে পাচ্ছি, ফিগার অনুযায়ী সেটাই লিখবো। বলো তো
n যদি n প্লাস 1 এর সাবসেট হয়, যদি হয়, তাহলে সেটা ইমপ্লাই করবে, বলো তো এর কমপ্লিমেন্টের সাথে এর কমপ্লিমেন্টের সম্পর্ক কি হবে? মানে n এর বার নিলে আর n প্লাস 1 এর বার নিলে দুজনের মধ্যে সম্পর্ক কি হবে? স্যার n প্লাস 1 এর টা সাবসেট হবে n এর কমপ্লিমেন্টে, মানে n প্লাস 1 এর কমপ্লিমেন্টটা n এর কমপ্লিমেন্টের সাবসেট হবে। রাইট, মানে সাবসেটটা ঘুরে যাবে, তাই তো? সাবসেটটা ঘুরে যাবে, আগে এরকম সাবসেট ছিল, এখন এরকম সাবসেট হবে, ঠিক না ভুল? বলো কি বোঝনি এটা? এরকম কেউ আছো? শ্রীষা বলো আমাকে। হ্যাঁ স্যার। শুভাঙ্গী বলো, বুঝেছো? হ্যাঁ স্যার। সুমন বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। বাস ঠিক আছে, আশা করছি বাকিরাও বুঝেছো। রঞ্জন বুঝেছো তো? রঞ্জন কুমার সিং, কোথায় গেলে? রূপম বুঝেছো? রূপম ওকে ওকে ঠিক আছে, চলো ফাইন। নাও দ্য প্রুফ কামস। এবার প্রুফে আসছি। দেখো প্রুফ খুব সোজা, প্রুফ খুব ইজি। তুমি ধরে নাও এটা এক্সপ্যান্ডিং, expanding, that implies, বলো expanding মানে কি শিখেছো? n subset n plus 1 for all n, শিখেছো তো নাকি? এবার s মাইনাস করে দাও, s minus n contains s minus n plus 1 for all n, s minus n মানে কি? n এর বার contains s minus n plus 1 মানে কি? n plus 1 এর বার for all n। তার মানে তুমি এখান থেকে কি পেলে? n বার is, কি লিখবো বলো? কি লিখবো? a contracting sequence of events, কি লিখবো না? contracting লিখবো না? কি বলছো বলো তোমরা, কি বলছো? হ্যাঁ স্যার, কন্ট্রাক্টিং হবে। বাস, এবার ভাইস ভার্সা প্রুফ করো। চলো উল্টো দিকে লাগাও। যদি এটা হয় তাহলে এটা হবে, আবার এটা হলে এটা হবে, আবার এটা হলে এটা হবে, বাস ভাইস ভার্সা প্রুফ হয়ে গেল। বলো আছো এমন কেউ যে বোঝনি? কি অয়নদীপ ঠিক আছে? অয়নদীপ হ্যাঁ স্যার। বাস ঠিক আছে। এবার একটা ফাইনাল থিওরেম করে, থিওরেম বলো রেজাল্ট বলো, সেটা কমপ্লিট করে আমরা ডেফিনিশন অফ প্রবাবিলিটি দিতে চলে যাব। চলো রেজাল্ট নাম্বার 2। তুমি দেখবে অমৃতাভ গুপ্তার বইতে রেজাল্টগুলো শুধু মেনশন করা আছে, প্রুফ করা নেই। এই যে রেজাল্টটা মেনশন করা আছে, প্রুফ করা নেই। আমি প্রুফ না করলেও কোনো ক্ষতি ছিল না, কারণ আমি তোমাকে পড়াচ্ছি প্রবাবিলিটি। এই জিনিসটার প্রুফটা না দিলেও তুমি বুঝে যেতে, বাট আমি প্রুফটা দিয়ে দিলাম কারণ বেসটা সলিড হওয়া দরকার। ঠিক আছে, চলো নেক্সট থিওরেম। ইফ an is a monotone sequence of events, then আচ্ছা লিমিট an তার কমপ্লিমেন্ট ইকুয়ালস টু লিমিট অফ কমপ্লিমেন্ট an। আচ্ছা আমি তোমাদের একটা প্রশ্ন করি। আচ্ছা আমি যে এই কমপ্লিমেন্টের মানে লিমিটের উপর কমপ্লিমেন্ট নিয়েছি, তোমাদের ন্যাচারালি একটা প্রশ্ন মাথায় আসা উচিত যে যার উপর কমপ্লিমেন্ট নিচ্ছি সেটা নিশ্চয়ই ইভেন্ট হওয়া উচিত। তো লিমিট অফ an এটা কি একটা ইভেন্ট? কি মনে হয় তোমাদের? কি মনে হয়? আমার প্রশ্নটা হচ্ছে an এর লিমিট আমি কি করেছি দেখছো? আমি যার উপর কমপ্লিমেন্ট নিচ্ছি, আমি তো এর উপর কমপ্লিমেন্ট নিয়েছি, তো এটা তো ইভেন্ট হতে হবে, তার উপর তুমি কমপ্লিমেন্ট নেবে, যার তার উপর তো কমপ্লিমেন্ট নেবে না। প্রশ্ন হচ্ছে এটা কি ইভেন্ট? তুমি কি পড়েছো যে এটা ইভেন্ট? ইয়েস স্যার, ইভেন্ট এটা। তো যদি ইনফাইনাইট ট্রায়ালস হয় তাহলে ওই তো ইভেন্টই হবে বোধহয়। বোধ হয় আগের ক্লাসে কি লেখা আছে? কি লেখা আছে? বোধ হয় কেন বললে? কি লেখা আছে এটা?
an যদি কন্ট্রাক্টিং সেট অফ ইভেন্ট হয় তাহলে লিমিটটা একটা ইভেন্ট। তার আগে কি লেখা আছে? an যদি এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্ট হয় তাহলে লিমিটটা একটা ইভেন্ট। আমি নিজে লিখিয়ে পড়িয়েছি। তাহলে দেখো আমি কেন এটাকে পয়েন্ট আউট করলাম একটু বলি। আমরা যখন পড়াশোনা করি আমাদের পুরোটার উপর ফোকাস থাকে না, যেমন এই ছোট ছোট জিনিসগুলোর উপরে ফোকাস থাকেই না, এবং ফোকাসটা কতটা দরকার বোঝো। যদি এই জিনিসটা না বোঝো যে মোনোটোন সিকোয়েন্সের লিমিট ইভেন্ট হয়, তাহলে তুমি তার উপর কমপ্লিমেন্ট নেওয়ার গুরুত্বটাই বুঝতে পারবে না। লিমিটের কমপ্লিমেন্ট নেওয়া হয়েছে, তোমার কাছে গুরুত্বটাই ক্লিয়ার হবে না। তুমি আজ পর্যন্ত সিকোয়েন্সের লিমিট করেছো, রিয়েল সিকোয়েন্সের লিমিট করেছো, রিয়েল সিকোয়েন্সের লিমিট একটা রিয়েল নাম্বার হয়। ফাংশনের সিকোয়েন্সের লিমিট করেছো, সেটা একটা ফাংশন হয়, কিন্তু এটা একটা ইভেন্টের সিকোয়েন্সের লিমিট। তো এই জিনিসটা তো তোমার কাছে নতুন। যদি তুমি জায়গাটার গুরুত্ব না বুঝতে পারো, যদি ইম্পর্টেন্সটা না বুঝতে পারো, তাহলে ফিল করতে পারবে না সাবজেক্টটাকে। তোমার হার্ট টাচিং সাবজেক্ট হবে না। যতক্ষণ না হার্ট টাচিং হচ্ছে ততক্ষণ এই সাবজেক্ট তোমার ভালো লাগবে না। সাবজেক্ট বুঝতে অসুবিধা হবে হার্টকে যতক্ষণ না টাচ করছে। বুঝতে পারছি? একটা সাবজেক্ট যদি তোমার হার্টকে না টাচ করলো তাহলে পড়ে কি লাভ? কি লাভ পড়ে? আজকে দাঁড়িয়ে তোমাকে দেখানো যায় যে এই এই কোয়েশ্চেনগুলো করে গেলে তুমি তোমার পুরো পেপারের মধ্যে 65 তে 65 কমন পেয়ে যাবে। তার জন্য শুধুমাত্র একটা মুখস্থ করার ক্ষমতা দরকার। যা একটা মুখস্থ করার ক্ষমতা আছে আমার, সেই ক্ষমতাটা আমি লাগাবো, লাগিয়ে এই কোয়েশ্চেনগুলোর আনসার মুখস্থ করে যাবো, 65 তে 65 আনসার করে বেরিয়ে চলে আসবো। তাতে লাভটা কি হলো? লাভ তো কিছু হলো না। যতক্ষণ না সাবজেক্ট তোমার হার্টকে টাচ করতে পারছে ততক্ষণ সেই সাবজেক্ট পড়ে তুমি তার ভ্যালু বুঝতে পারবে না। আর তুমি তার ভ্যালু না বুঝতে পারলে সাবজেক্টও তোমাকে ভ্যালু দেবে না। আমি তোমাকে প্রথম দিন বলেছিলাম যে ম্যাথমেটিক্সের পুরো সিলেবাসের মধ্যে দুটো সাবজেক্ট তোমাকে এমন ভ্যালু দেবে অন্য সাবজেক্ট সেই ভ্যালু দিতে পারবে না। এক নাম্বার হচ্ছে টপোলজি, 2 নাম্বার হচ্ছে প্রবাবিলিটি। আমি তোমাকে এক্সাম্পল দিয়েছিলাম যে আমার দুটো স্টুডেন্ট এবছর তারা দু জায়গায় চান্স পেয়েছে। এক জায়গায় একজন পেয়েছে আমাদের এখানে বিবেকানন্দ ইউনিভার্সিটি, যথেষ্ট নামকরা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্সে ইন্ডিয়ার মধ্যে, আর একটা হচ্ছে হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই দুটো জায়গায় দুজন গেছে, ঠিক আছে? এবং তারা গিয়ে ফিল করেছে যে তাদের টপোলজি সাবজেক্টটা ছিল বলে, তারা জানে বলে, পড়েছে বলে, শুধু জানে না, ভালো করে শিখেছে বলে আলাদা একটা ভ্যালু পেয়েছে। ইন্টারভিউতেও একটা আলাদা ভ্যালু পেয়েছে। প্রবাবিলিটি হচ্ছে সেরকম সাবজেক্ট, ঠিক আছে? প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স হচ্ছে সেরকম সাবজেক্ট যেটা তোমাকে আলাদা একটা ভ্যালু দেবে, তোমাকে একটা আলাদা দাম দেবে। যদি সাবজেক্টটাকে তুমি বুঝতে পারো, যদি হার্টকে টাচ করতে পারে তোমার, তাহলে দেবে। তাহলে অবশ্যই সাবজেক্টটা তোমাকে একটা আলাদা ভ্যালু দেবে, আলাদা জায়গায় নিয়ে যাবে। এই জন্যই তো ছোট ছোট জিনিসগুলোকে আমি স্ট্রাইক করি। তোমাদের কেন জিজ্ঞেস করলাম যে লিমিট অফ এন ইভেন্ট, একটা সিকোয়েন্সের ইভেন্টের সিকোয়েন্স নিয়েছো, নিয়ে তারপর লিমিট চাপিয়েছো, সেই লিমিটটার উপর তুমি কমপ্লিমেন্ট নিচ্ছ। তো তার আগে তো প্রশ্ন নিজেকে করতে হবে যে যার উপর কমপ্লিমেন্ট নিচ্ছি তাহলে তাকে একটা ইভেন্ট তো হতে হবে। তো লিমিট অফ এন ইভেন্ট হবে কি হবে না সেটা আগের ক্লাসের লাস্ট দুটো নোটের মধ্যেই লেখা ছিল। এই নোটের মধ্যে লেখা ছিল যদি এনটা এক্সপ্যান্ডিং সিকোয়েন্স হয় তাহলে তার লিমিটটা একটা ইভেন্ট হবে। তারপরে এখানে লিখেছিল এনটা যদি কন্ট্রাক্টিং সিকোয়েন্স হয় তার লিমিটটাও ইভেন্ট হবে। তার মানে এক্সপ্যান্ডিং বা কন্ট্রাক্টিং যাই হোক না কেন, লিমিট অফ দ্য সিকোয়েন্স ইভেন্ট হবে। অর্থাৎ এখানে যে লিমিট এন যার উপরে তুমি কমপ্লিমেন্ট নিয়েছো সেটা একটা ইভেন্ট, তার উপর কমপ্লিমেন্টটা নিয়েছো, ঠিক আছে? যাই হোক, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রেখো। ছোট ছোট জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করে। আমরা অনেক সময় ছোট ছোট জিনিসগুলোকে মিস করে যাই, পরে গিয়ে তার অ্যাবসেন্সটা যখন অনুভব করি, যখন ফিল করি, সেটা অনেক দূরে হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়, ঠিক আছে? আমি আবারও বলছি তোমাকে, এই পেপারটা এমন একটা পেপার যেখানে তোমাকে যদি একটা কোয়েশ্চেন সেট বানিয়ে দেওয়া হয় যার মধ্যে ধরো মোটামুটি 30 থেকে 40টা কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? রাফলি 40টা যদি কোয়েশ্চেন দেওয়া যায় তোমাকে, বলে বলে দেওয়া যাবে যে ওই 40টা থেকে পরীক্ষায় আসবে, বাস, ঠিক আছে? তার জন্য পুরো পেপার পড়ার দরকার হয় না। পুরো পেপার পড়লে যেটা শেখা যায় সেটা ওখানে আবার কাজে লাগবে না। কিন্তু তুমি যদি না শেখো তাহলে তুমি ভ্যালুটা পাবে না। বুঝতে পারলাম? চলো প্রুফটা করে ফেলি চটপট। আচ্ছা, আমাকে প্রমাণ করতে হবে যে এটা যদি একটা মোনোটোন সিকোয়েন্স হয় তাহলে এই ঘটনাটা ঘটবে। কি ঘটনা ঘটবে? আমি লিমিটের নিচে এখানে n কথাটা লিখে দিচ্ছি, কারণ লিমিটটা n এর উপরই হয়, তো লিমিটের উপরে নিচে n কথাটা লিখে দিচ্ছি, ঠিক আছে? তো কি ঘটনা ঘটবে? আমি যদি প্রথমে লিমিট নিয়ে তার উপরে কমপ্লিমেন্ট নিই যা হবে, আমি যদি প্রথমে কমপ্লিমেন্ট নিয়ে তার উপরে লিমিট নিই একই হবে, ঠিক আছে? রেজাল্টটা একই পাবো। চলো, তো আমার দুটো কেসে প্রমাণ হবে। ফার্স্ট কেসে আমি ধরে নেব an সিকোয়েন্সটা একটা এক্সপ্যান্ডিং সিকোয়েন্স, কেস 1। লেট
সেকেন্ড কেসে আমি ধরে নেব এএন সিকোয়েন্সটা একটা কন্ট্রাক্টিং সিকোয়েন্স। দুটো ক্ষেত্রে আলাদা আলাদা করে আমি প্রমাণটা করব। আচ্ছা চলো আমি প্রমাণটা শুরু করছি। হ্যাঁ, therefore লিমিট an, বলো এক্সপ্যান্ডিং সিকোয়েন্সের লিমিটকে আমরা কিভাবে ডিফাইন করে এসেছি? ডিফাইন করেছি আমরা, কিন্তু কিভাবে ডিফাইন করেছি বলো বলো কই বলতে হবে তো? সামেশন দিয়ে স্যার। সামেশন দিয়ে। সামেশন দিয়ে, বাস। সামেশন মানে ইউনিয়ন, তো যাই হোক। অর আমি এই লিমিটের উপর বার নেব, মানে কমপ্লিমেন্ট দেব, তো নাও তাহলে এখানে সামেশনের উপর কমপ্লিমেন্ট হবে। আচ্ছা সামেশন মানে তো ইউনিয়ন। আচ্ছা ইউনিয়নের কমপ্লিমেন্ট, ডি মর্গ্যানস ল অফ সেট থিওরি কি বলে? ইউনিয়নের কমপ্লিমেন্ট মানে কি বলো? ইন্টারসেকশন অফ ইচ কমপ্লিমেন্ট। রাইট, তাহলে ইন্টারসেকশন অফ কমপ্লিমেন্ট, এখানে কি ছিল? কমপ্লিমেন্ট অফ ইউনিয়ন। তাহলে কমপ্লিমেন্ট অফ ইউনিয়ন ইকুয়াল টু intersection of complement. So intersection of complement an হলো। আচ্ছা ইন্টারসেকশন কে আমরা কি লিখি? প্রোডাক্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা এই যে তুমি লিখলে প্রোডাক্ট অফ an বার, বলো তো তুমি যে এখানে ধরেছো যে an সিকোয়েন্সটা এক্সপ্যান্ডিং, তাহলে বলো তো an বার সিকোয়েন্সটা কেমন? কন্ট্রাক্টিং। কন্ট্রাক্টিং। জাস্ট লাস্ট রেজাল্টটা ইউজ করছো, এর আগের রেজাল্টটা দিয়ে করেছো। একটা সিকোয়েন্স যদি এক্সপ্যান্ডিং হয় তার কমপ্লিমেন্ট নিয়ে নিলে প্রত্যেকটা এলিমেন্টের কন্ট্রাক্টিং হয়ে যায়। আচ্ছা কন্ট্রাক্টিং সিকোয়েন্সের লিমিট কি হয় বলো? সো প্রোডাক্ট অর ইন্টারসেকশন একই কথা, প্রোডাক্ট। ঠিক আছে, সো an বার সিকোয়েন্সটা কন্ট্রাক্টিং, তাহলে প্রোডাক্ট মানে হচ্ছে লিমিট। Since this is contracting, চলো ফাইন। আচ্ছা আচ্ছা এই যে তুমি প্রমাণ করলে তাহলে লিমিট an এর কমপ্লিমেন্ট ইকুয়ালস টু লিমিট অফ an এর কমপ্লিমেন্ট, তার মানে তোমার প্রমাণ হয়ে গেছে। কখন প্রমাণ হয়েছে? যখন an টা এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্টস। তাহলে আরেকটা বাকি আছে, কেস 2। let an is a contracting sequence of events, তার জন্য প্রমাণ করতে চাও তো? therefore আচ্ছা an টা কন্ট্রাক্টিং নিয়েছো, তাহলে তুমি তো বলতে পারবে an bar is an expanding sequence of events, বলতে পারবে না? বলো। ভাইস ভার্সা করেছো এর আগেরটা? ভাইস ভার্সা করেছো তো? এই যে রেজাল্ট 1, রেজাল্ট 1 তো ভাইস ভার্সা ছিল। ভাইস ভার্সা মানে কি? ওটা হলে হবে, উল্টোটা হলে হবে। তো করেছো তো, অলরেডি তো করেছো তুমি। কি করনি? বাস ঠিক আছে, চলো। আচ্ছা এবার আমাকে যেটা প্রমাণ করতে বলেছে সেদিকে আসছি আমি। আমাকে প্রমাণ করতে বলেছে এইটা ইকুয়ালস টু কি হবে। देयरफॉर আমি শুরু করছি। লিমিট an ইকুয়ালস টু, আচ্ছা আগে an টা কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্টস, তাহলে লিমিট an মানে কি জানো তুমি? বলো বলো কি লিখবো? প্রোডাক্ট লিখলাম। এবার বোথ সাইডে বার নেব। বার নিয়ে নিলাম, তাহলে প্রোডাক্টের উপর বার হবে, নিয়ে নিলাম। আচ্ছা প্রোডাক্ট মানে তো কি? প্রোডাক্ট মানে ইন্টারসেকশন। তো ইন্টারসেকশনের ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট তাহলে কি হয় দাঁড়াও বলো কি হয়? কমপ্লিমেন্টারি ইউনিয়ন। ইউনিয়ন। হ্যাঁ কমপ্লিমেন্টারি ইউনিয়ন, তাই তো? আবার ইউনিয়ন মানে কি? সাম।
আবার তুমি একটু আগে কি বলেছো, an বারটা এক্সপ্যান্ডিং সিকোয়েন্স, তো এক্সপ্যান্ডিং সিকোয়েন্সের জন্য লিমিট কি হয় তার, কিসের সাথে সমান হয়, সামের সাথে, তো তাই তো? পুষ্কর তুমি কিন্তু কিছু বলছো না, সব বুঝতে পারছো তো? বলো পুষ্কর। নিপা বোঝা যাচ্ছে? নিপা তোমাদের কি সাউন্ড আসছে না কেন, কি সমস্যা হচ্ছে? বলো পুষ্কর, নিপা তোমরা কোথায়? কি হলো কেসটা? বাকিটা শুনতে পাচ্ছ তো? সঞ্চারী শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? বেশ, চলো। আচ্ছা তাহলে প্রমাণ শেষ হয়ে গেল। দেখো তোমাকে বলেছিল মনোটোন সিকোয়েন্স হলে এটার সাথে এটা সমান প্রমাণ করতে হবে, তো তুমি দুটো ক্ষেত্রে প্রমাণ করেছো। এক নাম্বার হচ্ছে যখন এক্সপ্যান্ডিং, আর এক হচ্ছে যখন কন্ট্রাক্টিং। মনোটোন মানে হয় এক্সপ্যান্ডিং হয় না কন্ট্রাক্টিং হবে, তো এক্সপ্যান্ডিং হলেও এই দুটো সমান প্রমাণ করেছো, কন্ট্রাক্টিং হলেও এই দুটো সমান প্রমাণ করেছো, তোমার কাজ শেষ। বলো কারোর ডাউট আছে কোনো? নেই তো? একটা ইভেন্টের ছোট্ট ঘটনা বলবো, বেশ ঠিক আছে তো? এই মৌমিতা ঠিক আছে তো? মৌমিতা হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা একটা ইভেন্টের ছোট্ট ঘটনা বলবো। আচ্ছা তোমাদেরকে অকারেন্স অফ অ্যান ইভেন্ট বলেছি, হ্যাঁ? তো দেখো অনেক সময় আমাদের কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো খুব কনফিউজিং, আমরা কনফিউজ করে ফেলি যে কি মিনিং অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে। সেই ওয়ার্ডগুলোর মিনিং একটু বলে দিই। একটা হচ্ছে সাইমালটেনিয়াস অকারেন্স অফ ইভেন্টস, আরেকটা হচ্ছে অকারেন্স অফ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ইভেন্টস। ঠিক আছে চলো। নোটে লিখছি। আচ্ছা তোমরা বোধহয় নোটগুলো পড়ো না নাকি? আগের দিনে আমি নোটের মধ্যে লিখেছিলাম সেটা আজকে বলতে পারলে না। এটা নোটের মধ্যে লিখছি মানে এটাও পড়বে না, এটা যেন না হয়। নোটগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই, না হলে আমি লিখবো না। প্রত্যেকটা জিনিস যেটা তোমাকে আমি লিখে দিচ্ছি সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং তোমাকে আমি আগের দিনও বলেছিলাম যে এই খাতাটা যেটা তৈরি করছো এটা তোমার জন্য লাইফ টাইম অ্যাসেট, নট অনলি তোমার জন্য। তোমার থেকে কেউ যদি খাতা জেরক্স করে পড়ে তার জন্য লাইফ টাইম অ্যাসেট এটা একটা। বুঝতে পারলাম? চলো সো নোট। আচ্ছা let a1 a2 dot 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 be a sequence of events, then the simultaneous occurrence of all the events is denoted by simultaneous মানে কি একসাথে ঘটছে, একসাথে কারা কারা ঘটছে, সবাই a1 a2 an সবাই। তাহলে কিভাবে ডিনোট করবে এদেরকে? ইন্টারসেকশন দিয়ে, তাই তো? ইন্টারসেকশন মানে প্রোডাক্ট। and the occurrence of at least one of the events is denoted by, বলো অনির্বাণ এটাকে তাহলে কি দিয়ে ডিনোট করব? অপোজিট ইউনিয়ন, ইউনিয়ন সামেশন। ঠিক আছে, কেন এরকম করা হলো? কেন এরকম করা হলো? আমরা যখন বলছি সাইমালটেনিয়াস অকারেন্স, সাইমালটেনিয়াস মানে সব একসাথে ঘটছে, মানে a1 ও ঘটছে, a2 ও ঘটছে, a3 ও ঘটছে, a4 ও ঘটছে, সবাই অল। তাহলে আমাদের ইন্টারসেকশন করতে হবে, তাদের কমন পার্ট থেকে কিছু আসছে, কমন পার্ট থেকে না আসলে তো কোনো একজন মিস হয়ে যেত, তাহলে তুমি বলতে পারতাম না সাইমালটেনিয়াস। সাইমালটেনিয়াস মানে তো একসঙ্গে। ঠিক আছে, আর যখন বলছি অকারেন্স অফ অ্যাট লিস্ট ওয়ান, তার মানে কি এক্স্যাক্টলি একটা হতে পারে, বা দুটো হতে পারে, বা তিনটে হতে পারে, বা চারটে হতে পারে, বা সবকটা হতে পারে। তার মানে কি ইউনিয়ন নিতে হবে। ইউনিয়ন মানে সাম। মাথায় রেখো নোটেশনটা, অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা দেখো এবার আমি আস্তে আস্তে ডেফিনিশন অফ প্রবাবিলিটিতে আসবো। তাই তোমাদেরকে আবার বলছি,
যদি মনে হয় যে কোনো জায়গা বুঝেনি তাহলে অবশ্যই বলো, যদি সব ক্লিয়ার থাকে তো ভালো, খুব ভালো, আর না হলে অবশ্যই বলো। রেডি? তাহলে শুরু করছি ডেফিনিশন অফ প্রবাবিলিটি। সেকশনটার হেডিং দিয়ে দিচ্ছি ডেফিনিশন অফ প্রবাবিলিটি। চ্যাপ্টার হচ্ছে না, একটাই চ্যাপ্টার, ঠিক আছে? ওকে, বাট হেডিংটা আলাদা করে দিলাম যেহেতু ডেফিনিশন দেব। দেখো এখানে আমি তোমাদেরকে ম্যাথমেটিশিয়ানদের নাম ফাম কিছু বলছি না, যে কোন ম্যাথমেটিশিয়ান এই ডেফিনিশনটা দিয়েছিলেন, ঠিক আছে, কত সালে দিয়েছিলেন, তার সাথে আর কে কে যুক্ত ছিল ডেফিনিশনটা দেওয়ার সময়, কারা কারা তাকে সাপোর্ট করেছিল, কারা কারা তাকে অপোজ করেছিল, এত হিস্ট্রি বলে লাভ নেই। একটা জিনিস বুঝে রাখো, পৃথিবীতে এমন কোনো থিওরি নেই যেটা প্রথমে লোকজন অমান্য করেছে, এমন কোনো থিওরি নেই। সব থিওরি প্রথমে লোকজন অমান্য করে, তারপরে যখন বোঝে যে না এটা ছাড়া চলবে না, তখন সবাই মেনে নেয় আস্তে আস্তে, যদি সেটা থিওরি হয়, মানে যদি সেটা প্রুফ, মানে যদি সেটা সত্যি হয় আর কি, ঠিক আছে? পৃথিবীর সব থিওরি একটা না একটা সময় অপোজ করেছে লোকজন, তারপরে বহু বছর পরে গিয়ে সেটাকে মেনে নিয়েছে। এই ঘটনাটা সব থিওরির সাথেই হয়েছে। এরকম প্রবাবিলিটির সাথেও তাই, প্রবাবিলিটি থিওরিও যখন প্রথমে ডিফাইন করা হয়, বহু লোকজন সেটাকে অপোজ করেছে এবং পরে গিয়ে মেনে নিয়েছে। তো দেখো, এবং এই যে তুমি আজকে ডেফিনিশন করবে, ডেফিনিশন অফ প্রবাবিলিটি, এটা একজন একদিনে দেয়নি, এটা বহু বছরের বহু জনের প্রচেষ্টার ফল। মানে ধরো কোনো একজন ম্যাথমেটিশিয়ান বেশ কিছুটা এগিয়ে নিয়ে গেছেন, তার স্টুডেন্টদের পড়িয়েছেন, তার স্টুডেন্টদের মধ্যে কেউ তার থেকে যেটা শিখলো সেটাকে ফর্মালি সামনে এনেছে, তো নাম হয়েছে তারই যে ফর্মালি সামনে এনেছে। তুমি তার নামটা জানতে পারলে না যিনি এত বছর ধরে জিনিসটাকে এস্টাবলিশ করিয়েছেন, ঠিক আছে? যে ফর্মালি সামনে এনেছে তার নামটা জানতে পারলে। তো সুতরাং নামে কিছু যায় আসে না, কে দিয়েছে না দিয়েছে জেনে কি লাভ, তোমায় সত্যি ঘটনাটা পড়তে হবে, শিখতে হবে, তার থেকে তুমি যদি নতুন কিছু দিতে পারো সেটাই ম্যাটার করে। তাই আমি নাম ফাম কিছু বলছি না, ঠিক আছে? জিনিসটা বোঝো। দেখো প্রবাবিলিটির 3 রকম ডেফিনিশন আমরা পড়বো এখন। 3 রকম ডেফিনিশন, কোনো সাবজেক্টে তো 3 রকম ডেফিনিশন ছিল না, সব জিনিসের একরকমই ডেফিনিশন ছিল। তো এখানে 3 রকম ডেফিনিশন কেন? ওই যে বললাম যে এই সাবজেক্টটা ধীরে ধীরে ডেভেলপ হয়েছে, প্রথমে একটা ডেফিনিশন দেওয়া হয়েছে, ঠিক আছে? সেটা প্রথমে লোকজন মানতে চায়নি, তারপরে অনেক কষ্ট সৃষ্ট করে লোকজন মেনেছে। লোকজন মানার পরেও সেই ডেফিনিশনের মধ্যে কিছু গন্ডগোল ছিল, ঠিক আছে? পরে সেটা গন্ডগোলটাকে রিমুভ করে নতুন একটা ডেফিনিশন কেউ একজন দিয়েছেন, ঠিক আছে? সেকেন্ড ডেফিনিশন যেটা আসলে নতুন ডেফিনিশন, তারপরে সেটাকেও প্রথমে লোকজন মানতে চায়নি, ঠিক আছে? তখন আবার দুভাগে ভাগ হয়ে গেল। একজন বললো যে আমরা ওল্ড স্কুল ডেফিনিশনটাকে মেনটেন করবো, মেনে চলবো, একজন বললো না নিউ স্কুল ডেফিনিশনটাকে মেনটেন করবো, মেনে চলবো, ঠিক আছে? তো এই ভাগাভাগি হয়ে গেল। তারপরে সেই ভাগাভাগির পরে লোকজন অনেক কষ্ট সৃষ্ট করে বুঝলো যে হ্যাঁ এই ডেফিনিশনটার দরকার আছে, কিন্তু আগের ডেফিনিশনটাকে ফেলে দেওয়া গেল না, কারণ তারও একটা আলাদা কম্পাস অফ অ্যাপ্লিকেশন আছে, মানে তাকেও একটা পার্টিকুলার কিছু জায়গায় খুব কাজে লাগে, ফেলে দেওয়া গেল না আগের ডেফিনিশনটাকে। তার মানে দুটো ডেফিনিশনের সঙ্গে সঙ্গে থাকলো, ঠিক আছে? এবার এই যে নতুন ডেফিনিশনটা এসছে, এটাও একটা কমপ্লিট ডেফিনিশন দেওয়া যায়নি, এটাও একটা ইনকমপ্লিট ডেফিনিশন। তারপরে যখনই সেটা ইনকমপ্লিট ডেফিনিশন, তখন লোকজন আরো উঠে পড়ে লাগলো সেই ডেফিনিশন থেকে নতুন একটা মডিফাইড ডেফিনিশন তৈরি করার জন্য, আবার একটা নতুন ডেফিনিশন তৈরি হলো, কিন্তু সেটা একদম ফুল অ্যান্ড ফাইনাল ডেফিনিশন। মানে সেটা মোটামুটি সবাই বুঝে গেল যে হ্যাঁ এটা করতে হবে, এটা মানতে হবে। কিন্তু তার মানে এই নয় যে আগের ডেফিনিশনগুলো ফেলে দিল, আগের ডেফিনিশনগুলোর ওপর থেকে ডিপেন্ড করেই এই ডেফিনিশনটা তৈরি হয়েছে, আগের ডেফিনিশনের কনসেপ্টগুলো নিয়ে এই ডেফিনিশনটা তৈরি হয়েছে। তাই আগের ডেফিনিশনগুলো যে ফেলে দেওয়া গেল তা নয় কিন্তু, ঠিক আছে? তো দেখো আমাদের 3টে ডেফিনিশনই পড়তে হবে, কারণ 3টে ডেফিনিশনের সমান গুরুত্ব আছে, সমান কম বেশি যাই হোক না কেন গুরুত্ব তো অবশ্যই আছে। 3টে ডেফিনিশনই পড়তে হবে, কিন্তু 3টে ডেফিনিশন কিভাবে এসেছে এবং তার যে মূল বক্তব্য, সেই বক্তব্যটা কি সেটা আমরা বুঝবো ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? তো আজকে তোমরা ডেফিনিশন অফ প্রবাবিলিটি পড়ছো। যখনই ডেফিনিশন অফ প্রবাবিলিটি পড়ছো, ডেফিনিশন অফ প্রবাবিলিটি অ্যাকচুয়ালি শুরু হয় ক্লাসিক্যাল ডেফিনিশন অফ প্রবাবিলিটি থেকে। ক্লাসিক্যাল মানে কি? ক্লাসিক্যাল মানে এমন একটা ডেফিনিশন যেটা সবার প্রথমে এসেছে, কিন্তু সেটাকে আজ পর্যন্ত বাদ দেওয়া যায়নি, সেটা ছাড়া চলছে না, তাকে বলে ক্লাসিক্যাল ডেফিনিশন অফ প্রবাবিলিটি, ঠিক আছে? ক্লাসিক মানে আমরা বলি না যে এটা একটা ক্লাসিক ঘটনা, ঠিক আছে? মানে রিমার্কেবল, খুব দামি একটা ঘটনা, ঠিক আছে? সেমনই ক্লাসিক্যাল ডেফিনিশন অফ প্রবাবিলিটি। ওকে, তো আমি শুরু করছি সেটা। ক্লাসিক্যাল ডেফিনিশন, ওকে? নাম থেকেই বুঝতে পারছো এটা একটা খুবই ক্লাসি জিনিস, মানে খুবই সুন্দর একটা জিনিস। কি বলা হচ্ছে একটু বুঝাই আগে। বলা হচ্ছে ধরো তুমি একটা র্যান্ডম এক্সপেরিমেন্টকে পারফর্ম করেছো। এখন কতবার পারফর্ম করেছো? আর যতবারই করো একবার করলেই হবে, মিনিমাম একবার করলেই হবে, দুবার তিনবার করার দরকার নেই, একবার করলেই হবে। এখন পারফর্ম করে তুমি তার স্যাম্পল স্পেসটা বার করে নিয়েছো। দেখা গেল যে সেই স্যাম্পল স্পেসটা একটা ফাইনাইট সেট, ঠিক আছে?
এবং সেই স্যাম্পল স্পেসের মধ্যে যে পয়েন্টগুলো আছে যাদেরকে আমরা আগের দিন বলেছিলাম স্যাম্পল পয়েন্ট বলি বা ইভেন্ট পয়েন্ট বলি, সেই ইভেন্ট পয়েন্টগুলো অ্যাকচুয়ালি সবকটা ইভেন্ট পয়েন্টের আসার প্রবণতা সমান সমান। মানে ধরো একটা কয়েনকে টস করেছো, তুমি বললে যে কয়েনটা এমনই যাতে হেড আসার যতটা প্রবণতা টেল আসার ততটাই প্রবণতা, মানে টেন্ডেন্সি অফ হেড আর টেন্ডেন্সি অফ টেল সমান সমান। ঠিক তেমনই আমি যদি যে কোনো র্যান্ডম এক্সপেরিমেন্ট পারফর্ম করি তো সেক্ষেত্রে অনেকগুলো ইভেন্ট পয়েন্ট আসবে, অনেকগুলো স্যাম্পল পয়েন্ট আসবে। তো আমরা বলে দিচ্ছি যে ক্লাসিক্যাল ডেফিনিশনের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে স্যাম্পল পয়েন্টগুলো আসবে তাদের আসার প্রবণতা সমান সমান, তাদের আসার টেন্ডেন্সি সমান সমান। কোনোটা একটু বেশি আসছে, কোনোটা একটু কম আসছে, এরকম না, সব সমান সমান ভাবে আসছে। এবং একটা স্যাম্পল পয়েন্ট আসলে আর একটা পড়বে না। যেমন তুমি হেড টেলের ক্ষেত্রে দেখো যে হেড আসলে যে টেল পড়তে পারে এরকম তো ব্যাপার না, যে কোনো একটা পড়বে। ঠিক আছে, তো এই রকম সিচুয়েশনে কোনো একটা ইভেন্ট যার প্রবাবিলিটি তুমি বার করছো সেই ইভেন্টের প্রবাবিলিটি কত হবে বলা হলো যে এটা ইভেন্টের প্রবাবিলিটি হলো একটা রেশিওর নিচে থাকবে, নিচে মানে যেটাকে হর বলি আমরা, ডিনোমিনেটর বলি আমরা। ঠিক আছে, সেই নিচে থাকবে টোটাল নাম্বার অফ পসিবল ইভেন্ট পয়েন্টস, মানে সোজা কথা হচ্ছে স্যাম্পল স্পেসে যতগুলো মেম্বার আছে সেই সংখ্যাটা। ঠিক আছে, স্যাম্পল স্পেসে যদি n সংখ্যক মেম্বার থাকে তাহলে n নিচে থাকবে, আর উপরে যেটাকে আমরা লগ বলি বা নিউমারেটর বলি সেখানে কতগুলো থাকবে না ওই পার্টিকুলার ইভেন্টের মধ্যে যতগুলো ইভেন্ট পয়েন্ট আছে সেই সংখ্যাটা থাকবে। মানে টোটাল স্যাম্পল স্পেসে যদি 10টা ইভেন্ট পয়েন্ট থাকে এবং ওই পার্টিকুলার ইভেন্টে যদি 5টা ইভেন্ট পয়েন্ট থাকে তাহলে তোমার প্রবাবিলিটি হবে ওই ইভেন্টের জন্য 5/10। ঠিক আছে, এটাই হলো ক্লাসিক্যাল ডেফিনিশন। বুঝতে পারলাম? আমি সেটাকে লিখছি ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ দিয়ে, একদম ফর্মাল ল্যাঙ্গুয়েজ দিয়ে, তারপরে তোমাদের দরকার পড়লে আবার প্রশ্ন করে জেনে নেবে। ঠিক আছে, চলো। লেট ক্যাপিটাল E be a random experiment such that its sample space, আচ্ছা এইখানটায় বলি কথাটা, বইগুলো না এইখানটায় ভুলভাল থাকে, এইখানটা ইভেন্ট স্পেস লেখে, এখানটা ইভেন্ট স্পেস হয় না, এখানটা স্যাম্পল স্পেস হয়। ঠিক আছে, তো বই থেকে যখন পড়বে তখন জিনিসটা একটু সাবধান হবে, ওই জন্য মেনশন করে দিলাম। ঠিক আছে, চলো। Let E be a random experiment such that its sample space capital S contains a finite number say n of event points. Event point, sample point একই জিনিস, আমি আগের দিন বলেছি। ঠিক আছে, আচ্ছা, all of which are known to be equally likely or mutually symmetrical. আচ্ছা, এই যে ইকুয়ালি লাইকলি কথাটা বললাম আর মিউচুয়ালি সিমেট্রিক্যাল কথাটা বললাম, দুটোর মিনিং সেম, তাই জন্য এটাকে আমি ব্র্যাকেটে রাখলাম। ঠিক আছে, মানে যে কোনো একটা বললেই হয় আর কি। তোমাকে আমি দুটোই বলে দিলাম, তুমি যে কোনো একটা বললেই ডেফিনিশন চলবে। ঠিক আছে, আচ্ছা বেশ। ইফ, আচ্ছা অ্যান্ড তাহলে কি বললাম, ইকুয়ালি লাইকলি অর মিউচুয়ালি সিমেট্রিক্যাল অ্যান্ড mutually exclusive and exhaustive. আচ্ছা, অনেক বই এই ওয়ার্ডগুলো মেনশন করে না, এটা ভুল। কিন্তু এই ওয়ার্ডগুলো যদি মেনশন না করি তাহলে সেটা ভুল লেখা হলো। যেমন তুমি ইসমাইল হকের বই দেখবে মিউচুয়ালি এক্সক্লুসিভও পাবে না আর এক্সহস্টিভও পাবে না, আর এখানে স্যাম্পল স্পেসের জায়গায় ইভেন্ট স্পেস পাবে। এগুলো ভুল। ঠিক আছে, বুঝতে পারলাম? আমাদের অমৃতাভ গুপ্তার বইতেও ব্যাপারটা আছে, ভুলটা আছে, সেম ভুল। অ্যাকচুয়ালি ইসমাইল হক অমৃতাভ গুপ্তা থেকে কপি করে দিয়েছে, সত্যি কথা বললে ঘটনা এটাই। ঠিক আছে, অমৃতাভ গুপ্তাটা পুরানো বই, ইসমাইল হক কপি করে সেটা থেকে তুলে দিয়েছে, তো সেম ভুল কপি হয়েছে অ্যাকচুয়ালি। যাই হোক, সো হুইচ আর সেড টু বি ইকুয়ালি লাইকলি, তার মানে ঘটনাটা কি, ইভেন্ট পয়েন্ট যেগুলো সেই ইভেন্ট পয়েন্টগুলো ইকুয়ালি লাইকলি এবং মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এক্সহস্টিভ, তিনটে একসাথে হতে হবে। ইকুয়ালি লাইকলি মানেই মিউচুয়ালি সিমেট্রিক্যাল, তাই দুটোর মধ্যে যে কোনো একটা বললেই হবে।
বাট ইকুয়ালি লাইকলি হতে হবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে, এক্সহস্টিভ হতে হবে। আচ্ছা আমি মিনিংটা লাস্টে আরেকবার বলবো, আগে জিনিসটা লেখাটা কমপ্লিট করি, ঠিক আছে? ইফ any event capital A connected CONNECTED with E contains n of A আচ্ছা দুটোই তোমার n কনফিউজিং লাগতে পারে, তো এই জন্য আমি এখানটায় n of s করে দিচ্ছি, ঠিক আছে? দুটো n এ যাতে কনফিউজ না হয়ে যাও, একটা n of s থাকলো, একটা n of a থাকলো, যাতে কনফিউশন না আসে। এটা n of s থাকলো, এটা n of a থাকলো। বেশ, contains n of a of these event points, মানে যতগুলো ইভেন্ট পয়েন্ট আছে তার মধ্যে থেকে অতগুলো আছে, of these event points, bas. Then the probability of A denoted by P of A, নোটেশনটা এটা ইউজ করব আমরা, P of A, ঠিক আছে, is defined by, according to classical definition, is defined according to classical definition মানে ক্লাসিক্যাল ডেফিনিশন বলছে যে এইভাবে ডিফাইন করো। বাই, এবার ডেফিনিশনটা লিখছি অ্যাকচুয়ালি, অরিজিনাল ডেফিনিশনটা যেটা তুমি ক্লাসিক্যাল ডেফিনিশন বলছো। Probability of A equals to n of A by n of s, that's it, full stop। পুরো ডেফিনিশনটা লিখলাম, পরীক্ষায় যদি আসে তো এই পুরো কথাটা লিখতে হবে, তো আমি তো সেই কারণে আগে পুরো কথাটা লিখে দিলাম। এবার আমি এক্সপ্লেন করছি, দেখো কি বলছে, মিনিংটা একটু বলি, ঠিক আছে? চ্যাটে কিছু লিখেছো নাকি? ঠিক আছে, ওকে। দেখো তোমাকে বলা হলো ই একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট যার স্যাম্পল স্পেস s, ঠিকই আছে, সমস্যার কিছু নেই। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, তুমি বলেছো s এর মধ্যে যে ব্যাপারগুলো আছে না সেগুলোকে একটু আমি মার্কিং করছি, স্পেশাল মার্কিং করছি, ঠিক আছে? s এর মধ্যে কতগুলো ইভেন্ট পয়েন্ট আছে বলছো? কন্টেন্স এ ফাইনাইট নাম্বার সে ns অফ ইভেন্টস পয়েন্টস। তাহলে প্রথম কথা, তুমি এখানে এমন কিছু র্যান্ডম এক্সপেরিমেন্ট ধরে নিলে যাদের স্যাম্পল স্পেসে ফাইনাইট নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস আছে। এর কি গ্যারান্টি আছে যে পৃথিবীর সমস্ত র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসে ফাইনাইট নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস থাকবে? এবার তুমি বলবে এরকম এক্সপেরিমেন্ট কোথায় আছে যার স্যাম্পল স্পেসে ফাইনাইট নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস নেই? তোমাকে আমি ঘুরি ঘুরি एग्जांपल দিতে পারবো, কটা চাও তুমি, যত চাইবে তত দেব, ঠিক আছে? কিন্তু এমনও এক্সপেরিমেন্ট আছে যার স্যাম্পল স্পেসে ফাইনাইট নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস আছে। আসছি আস্তে আস্তে, ঠিক আছে? say ns event points all of which are known to be equally likely, এই যে বলছো সবকটা ইভেন্ট পয়েন্ট ইকুয়ালি লাইকলি, তোমার মনে একটা প্রশ্ন আসা উচিত যে আমি কি করে জানবো যে ইভেন্ট পয়েন্টগুলো ইকুয়ালি লাইকলি হচ্ছে কি হচ্ছে না? মানে আমি তো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করলাম, তার একটা স্যাম্পল স্পেস তৈরি হলো, এবার কে গ্যারান্টিটা দেবে যে ইভেন্ট পয়েন্টগুলো ইকুয়ালি লাইকলি হচ্ছে কি হচ্ছে না? হয় আমাকে মনে মনে বিশ্বাস করে নিতে হবে যে হ্যাঁ ইভেন্ট পয়েন্টগুলো ইকুয়ালি লাইকলি হচ্ছে, আর না হয় কোনো একটা ক্যালকুলেশন থাকবে যেটা দিয়ে আমি চেক করে নিতে পারবো যে ইভেন্ট পয়েন্টগুলো ইকুয়ালি লাইকলি হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? আসছি, ইকুয়ালি লাইকলি মানে মিউচুয়ালি সিমেট্রিক্যাল। মিউচুয়ালি সিমেট্রিক্যাল কথাটার মানে কি? মিউচুয়ালি মানে পরস্পর, সিমেট্রিক্যাল মানে একই রকম, তার মানে ইকুয়ালি লাইকলি। পরস্পর একই রকম মানে ইকুয়ালি লাইকলি, বোঝো কথাটা? মিউচুয়ালি সিমেট্রিক্যাল মানে তোমার এই একটা কয়েনকে টস করেছো, হেড আর টেল, দে আর মিউচুয়ালি সিমেট্রিক্যাল, হেড আর টেলের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এবার তুমি বলবে হেডে একটা সাইন দেওয়া থাকে, আরে প্রবাবিলিটিতে তাদের কি যায় আসে? তুমি সাইন কি দিয়েছো তার উপর কি প্রবাবিলিটি ডিপেন্ড করে নাকি? তার সাথে তো প্রবাবিলিটির কিছু যায় আসে না, তুমি সাইনে যা খুশি দাও না কেন, তাতে প্রবাবিলিটির কি যায় আসে, ঠিক আছে? তো মিউচুয়ালি সিমেট্রিক্যাল মানে দু পিঠ একই রকম, মানে একটা কয়েনের দুটো সাইড একই রকম, দে আর মিউচুয়ালি সিমেট্রিক্যাল। যখনই একই রকম হবে তখনই তাদের আসার প্রবাবিলিটি সেম হয়ে যাবে, মানে তাদের পড়ার যে চান্স, তাদের পড়ার যে টেন্ডেন্সি, প্রবণতা, সেটা সেম হয়ে যাবে। ওই জন্য বলা হয় যে মিউচুয়ালি সিমেট্রিক্যাল হলেই ইকুয়ালি লাইকলি হয়ে যাবে।
ওই জন্য আমরা অনেক সময় ইকুয়ালি লাইকলির জায়গায় মিউচুয়ালি সিমেট্রিক্যাল কথাটা ইউজ করি, বাট ইকুয়ালি লাইকলিটা মোর কি বলবো অ্যাপ্রোপ্রিয়েট, বেশি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করাটা বেশি ভালো, ঠিক আছে? আচ্ছা, সো ইকুয়ালি লাইকলি এন্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি? মানে একটা হলে অন্যজন হবে না। যেমন হেড হলে টেল হবে না। আবার ধরো লুডো ছক্কাকে থ্রো করেছো, যদি 1 পড়ে তাহলে 2 পড়বে না, 1 পড়লে 3 ও পড়বে না, 1 পড়লে 4 ও পড়বে না, 1 পড়লে 5 ও পড়বে না, 1 পড়লে 6 ও পড়বে না। কেউ আসলে অন্যজন আসতে পারবে না, ঠিক আছে? ওকে। এবং এক্সহস্টিভ মানে কেউ না কেউ আসবেই। এরকম হলো তুমি একটা বানিয়ে টস করলে কিছুই পড়লো না, এরকম হবে না, কেউ না কেউ আসবেই, ঠিক আছে? তাই যদি হয়, এবার তুমি এক কাজ করো, একটা ইভেন্ট নাও কানেক্টেড উইথ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট ই, যার মধ্যে দেখো টোটাল ইভেন্ট পয়েন্টের সংখ্যা ছিল n অফ s, তুমি ধরে নিয়েছিলে, ঠিক আছে? সেই ইভেন্ট পয়েন্টগুলোর মধ্যে থেকে n অফ a সংখ্যক ইভেন্ট পয়েন্ট a এর মধ্যে রয়েছে। তাহলে বলছে ক্লাসিক্যাল ডেফিনিশন অনুযায়ী, আমি অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ডেফিনিশন, কিন্তু মানে ক্লাসিক্যাল ডেফিনিশন এটা তোমায় বলে দিচ্ছে, এটাই ক্লাসিক্যাল ডেফিনিশনের বক্তব্য। অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ডেফিনিশন মানে এটাই ওর বক্তব্য। কি বক্তব্য? যে ওর প্রবাবিলিটি অফ a হলো n অফ a বাই n অফ s, ঠিক আছে? এই হলো ক্লাসিক্যাল ডেফিনিশনের স্টেটমেন্ট। আগে আমাকে বলো স্টেটমেন্ট বুঝেছো কিনা, এবং তার সাথে বলো স্টেটমেন্ট থেকে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, তারপর আমি আমার অন্যান্য বক্তব্য রাখবো। বলো। ঠিক আছে? কারোর কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন আছে? নেই তো? বেশ। কিন্তু ক্লাসিক্যাল ডেফিনিশনের সবচেয়ে বড় গন্ডগোল এখানে লুকিয়ে আছে, যে ক্লাসিক্যাল ডেফিনিশন ভালো, আমাদের আশেপাশে যত র্যান্ডম এক্সপেরিমেন্ট আছে, ধরো আমি কয়েনকে টস করছি, বা একটা প্যাক অফ কার্ড থেকে, একটা ডেক অফ কার্ড বলে বা প্যাক অফ কার্ড বলে, প্যাক অফ কার্ড থেকে একটা কার্ড টেনে বার করলাম। এই ধরনের যে র্যান্ডম এক্সপেরিমেন্টগুলো আছে, এতে স্যাম্পল স্পেস ফাইনাইট। আবার এরকমও র্যান্ডম এক্সপেরিমেন্ট আছে যার স্যাম্পল স্পেস কিনা ইনফাইনাইট। সেরকম এক্সপেরিমেন্ট একটা দুটো আছে ভেবো না, জানো? আবার তুমি এরকম ভেবো না যে একটা দুটোই আছে, যাকে একটা দুটোকে বাদ দিলাম, এরকম নয়। অনেক আছে, ভুরি ভুরি আছে, লাখ লাখ কোটি কোটি র্যান্ডম এক্সপেরিমেন্ট আছে যার স্যাম্পল স্পেস ইনফাইনাইট। আমি তোমাকে এক্সাম্পল দেব এক্ষুনি, তোমার চিন্তার কিছু নেই। এমন এক্সাম্পল দেব যেখানে স্যাম্পল স্পেস ইনফাইনাইট, ঠিক আছে? এমন একটা অঙ্ক দেব যেখানে স্যাম্পল স্পেস ইনফাইনাইট। তখন তুমি এই ডেফিনিশন কাজেই লাগাতে পারবে না, তখন এই ডেফিনিশন তোমায় হেল্পই করতে পারবে না, তখন অন্য কিছু খুঁজতে হবে যেটা তোমাকে হেল্প করবে, ঠিক আছে? তাহলে প্রথম সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ডেফিনিশনের কম্পাস অফ অ্যাপ্লিকেশন, বা বলা হয় রেডিয়াস অফ অ্যাপ্লিকেশন। রেডিয়াস অফ অ্যাপ্লিকেশন মানে কি? তোমরা পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভারজেন্স করেছো, মানে পাওয়ার সিরিজটা যে পয়েন্টের অ্যাবাউটে, সেই পয়েন্ট থেকে কতটা রেডিয়াসের মধ্যে পাওয়ার সিরিজটা কনভার্জ করে, তাকেই তো বলে রেডিয়াস অফ কনভারজেন্স। ঠিক বললাম? বলো, ঠিক বলেছি? তেমনি এই ডেফিনিশনের একটা রেডিয়াস অফ অ্যাপ্লিকেশন আছে, বা কম্পাস অফ অ্যাপ্লিকেশন আছে। তার মানে কি? মানে যার মধ্যে এই ডেফিনিশনটা অ্যাপ্লাই করা যাবে। সেটা কি? যে সমস্ত র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস ফাইনাইট, প্রথম কথা, তার বাইরে এটাকে অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু আমি আবারও বলছি, এরকম অনেক র্যান্ডম এক্সপেরিমেন্ট আছে যার স্যাম্পল স্পেস ফাইনাইট নয়। ফর এক্সাম্পল, একটা সার্কেল থেকে একটা পয়েন্ট চুজ করো, ঠিক আছে? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, বলবে তো? পেপার, নিউজ পেপার? হ্যাঁ, হবে হবে, খবরের কাগজ তো দিচ্ছি দিচ্ছি। আগেবার ডাকছিলে না? আরে বলবে, ঠিক আছে। হ্যাঁ চলো, হ্যাঁ যেটা বলছিলাম, তুমি একটা সার্কেল থেকে একটা পয়েন্টকে চুজ করো। ধরো, তোমাকে একটু বোঝাই, ব্যাপারটা বোঝালে ক্লিয়ার হবে।
চলো এখানেই দেখাই। এটা এমন একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলছি যার স্যাম্পল স্পেস ইনফাইনাইট, ঠিক আছে? আমি লিখছি না, বলছি, বললে তুমি বুঝে যাবে, ঠিক আছে? কারণ এই মুহূর্তে লেখার দরকার নেই, কিন্তু প্রবলেমটা আমি যখন সলভ করাবো তখন তো লিখবই। একটা সার্কেল নাও, তোমার পছন্দের একটা সার্কেল নাও। তোমার পছন্দের সার্কেল মানে তার একটা পছন্দ মতো সেন্টার নিয়ে নাও, তার পছন্দ মতো একটা রেডিয়াস নিয়ে নাও। তো সেন্টার কিছু একটা আছে, রেডিয়াস কিছু একটা আছে। তোমার পছন্দের সার্কেল নিয়ে নিলাম। এবার তারপর একটা ফিক্সড পয়েন্ট নাও, সেটা তোমার পছন্দেরই নাও, কোনো আপত্তি নেই আমার। নিয়ে নিলে একটা ফিক্সড পয়েন্ট, ধরো তার নাম দিলে ক্যাপিটাল এ, যে ফিক্সড পয়েন্টটা নিয়েছো না, নাম তো দিতে হবে, ক্যাপিটাল এ দিয়ে দাও। এটা একটা ফিক্সড পয়েন্ট, ঠিক আছে? এটা কি পয়েন্ট? ফিক্সড পয়েন্ট। ফিক্সড পয়েন্ট মানে কি? আগে থেকে ডিসাইডেড একটা পয়েন্ট, আগে থেকে গিভেন বা আগে থেকে ডিসাইডেড একটা পয়েন্ট, মানে সেটাকে না তুমি ইচ্ছামতো চেঞ্জ করবে না আমি ইচ্ছামতো চেঞ্জ করব, ঠিক আছে? এই পর্যন্ত আছে। এইভাবে জিনিসটাকে মার্কেট থেকে কিনে আনা হয়েছে। ধরো এটা একটা স্ট্রাকচার, এটা মার্কেট থেকে কিনে আনা হয়েছে। ভাবো, যেমন ছোটদের খেলনা লাগে না, ছোটদের খেলনা বিভিন্ন রকম খেলনা হয়, এ বি সি ডি লেখা খেলনা, তারপর সার্কেল দেওয়া খেলনা, ট্রায়াঙ্গেল দেওয়া খেলনা। তো সেরকম একটা খেলনা কিনে আনা হয়েছে যার মধ্যে এরকম স্ট্রাকচারটা অলরেডি আছে। আরেকটা জিনিস আছে, এই খেলার মধ্যে একটা সমবাহু ত্রিভুজ, যাকে বলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সার্কেলের মধ্যে ইনস্ক্রাইব করা আছে। ইনস্ক্রাইব মানে কি? ইনস্ক্রাইব মানে হচ্ছে ওই ট্রায়াঙ্গেলের যে ভার্টেক্সগুলো যেন সার্কেলের উপরে থাকে, ঠিক আছে? তো একটা আছে এরকম ত্রিভুজ, ঠিক আছে? তো আমি ধরলাম সমবাহু ত্রিভুজটা হচ্ছে এরকম, হাতেই করছি। মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ, মানে যেটাকে ইংলিশে বলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইনস্ক্রাইবড ইন দ্য সার্কেল। আচ্ছা আগে বলো, এই ট্রায়াঙ্গেলের একটা সাইডের লেন্থ ক্যালকুলেট করা যায় কি যায় না? কত হবে তোমাকে আমি জিজ্ঞেস করবো না, বাট যায় কি যায় না আগে বলো। বলো। হ্যাঁ স্যার, করা যাবে তো। একটা অঙ্ক ছিল তোমাদের, তোমরা যখন ছোট ছিলে ট্রিগোনোমেট্রিতে অঙ্ক ছিল এরকম, যে একটা সার্কেল দেওয়া আছে যার রেডিয়াস r, তার ভেতরে একটা ইনস্ক্রাইবড ট্রায়াঙ্গেল ঢুকিয়ে দাও, যেটা কিনা একটা সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে সেই ট্রায়াঙ্গেলটার একটা সাইডের লেন্থ কত হবে? ছিল কি ছিল না অঙ্কটা আগে বলো। হ্যাঁ স্যার, ছিল। তোমরা 8 9 10 লেভেলে করেছো, কি করনি বলো স্নেহাশিকতা? হ্যাঁ স্যার, করেছো। তার মানে এই সাইডের, এই এক একটা সাইডের লেন্থ কত হয় সেটা বার করা যায়। যাই তোমাকে আমি বার করতে বলছি না, কিন্তু বার করা যায়, মানে সেটাও গিভ নোন, অ্যাকচুয়ালি জানা আছে। যখনই রেডিয়াস ইজ নোন তখনই সাইডের লেন্থও নোন, জানা, ঠিক আছে? এবার এই সেটআপটাকে তুমি কিনে এনেছো, ধরো ওর গায়ে সাইডের লেন্থ লেখা আছে, ঠিক আছে? সাইডের লেন্থটা ধরো ওর গায়ে লেখা আছে, তুমি কিনে এনেছো সেটআপটাকে। এবার আমার প্রশ্ন তোমার কাছে, আমি প্রশ্নটা করছি, র্যান্ডম এক্সপেরিমেন্টটা দিচ্ছি। চুজ আ পয়েন্ট র্যান্ডমলি অন দ্য সার্কেল। এই সার্কেলের উপর একটা পয়েন্টকে র্যান্ডমলি চুজ করো। সার্কেলের উপর মানে এই জায়গাটা, এটাকে সার্কেল বলে। এই যে জিনিসটাকে সার্কেল বলে। এই রিং, বাইরের রিংটাকে সার্কেল বলে, ভেতরের কিছু ব্যাপার নয়, অনলি বাইরে, এটাকে সার্কেল বলে, ঠিক আছে? এই সার্কেলের উপর র্যান্ডমলি একটা পয়েন্টকে চুজ করো। তুমি বললে করলাম, ভালো কথা, মেনে নিলাম তুমি করেছো। ধরো পয়েন্টটা র্যান্ডমলি চুজেন, পয়েন্টটা পি, আরবিটারি পয়েন্ট, কিন্তু যেহেতু র্যান্ডমলি চুজেন, তোমার ইচ্ছা একরকম চুজ করবে, আমার ইচ্ছা একরকম চুজ করবে, সো আরবিটারি হবেই। ধরো এটা হচ্ছে পি, র্যান্ডমলি চুজেন পয়েন্ট, ঠিক আছে? র্যান্ডম পয়েন্ট, আমি এর নাম দিলাম র্যান্ডম পয়েন্ট, ঠিক আছে? এবার এটা চুজ করার পর তুমি এই কর্ডটাকে ড্র করো, কর্ড এপি, ঠিক আছে? এবার আমার ছোট্ট একটা কথা আছে, তুমি পয়েন্টটাকে এখানে চুজ না করে যদি এখানে চুজ করতে, তাহলে কর্ডটা এরকম হতো, হতো কি হতো না বলো? হতো তো? হ্যাঁ স্যার, হতো। আচ্ছা, তাহলে দেখো পয়েন্টটা যখন এখানে আছে, কর্ডের লেন্থটা আমার এই সাইডের লেন্থের থেকে বড়, বড় কি বড় নয় বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, বাট কর্ডটা, পয়েন্টটা যখন এখানে আছে তখন কর্ডের লেন্থটা সাইডের লেন্থের থেকে ছোট, ছোট কি ছোট নয় বলো? ছোট, বেশ। তাহলে কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট, কার প্রবাবিলিটি বলছি, ইভেন্টটা বোঝো, লেন্থ অফ দ্য কর্ড এপি ইজ গ্রেটার দ্যান এ সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। What is the probability that length of the chord AP is greater than the side of the triangle?
কোয়েশ্চেন বুঝেছো কি বোঝনি বলো? কি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝেছো? আচ্ছা দেবাঙ্গন তুমি বুঝেছো কোয়েশ্চেন? হ্যাঁ স্যার। ডালিয়া ডালিয়া বুঝেছো? হ্যাঁ স্যার। ব্যাস, যদি সবাই কোয়েশ্চেনটা বুঝে থাকো, এবার আমি একটা ছোট্ট প্রশ্ন করবো, আমার উত্তর চাই না, অঙ্ক তোমাকে আমি করাবো, সেটা আমার সমস্যা কখন করাবো, বাট আমার যেটা চাই সেটা হলো এখানে স্যাম্পল স্পেসটা ফাইনাইট নাকি ইনফাইনাইট, বাস এতটুকু চাই। সবাই এক কথাই বলবে ইনফাইনাইট। তাহলে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি ক্লাসিক্যাল ডেফিনিশন অ্যাপ্লাই করতে পারছো না, কারণ ক্লাসিক্যাল ডেফিনিশনে এই যে নিচে এনটা আছে না, এই এন অফ এস, এটা কি তুমি খুঁজে পাবে না? আরে এটা তো ইনফিনিটি হয়ে যাবে, নিচে ইনফিনিটি মানে তো প্রবাবিলিটি জিরো হয়ে যাবে, প্রবাবিলিটি জিরো হয়ে গেলে খেলা শেষই হয়ে গেল, ভুলভাল অ্যানসার পেয়ে গেলে। সত্যি কি প্রবাবিলিটি জিরো? তুমি একটা জিনিস দেখো, ক্লাসিক্যাল ডেফিনিশন অ্যাপ্লাই করলে কত বড় সমস্যায় তুমি পড়বে দেখো। সত্যি কি এই কর্ডের লেন্থ গ্রেটার দ্যান এই সাইডের লেন্থ হওয়ার প্রবাবিলিটি জিরো? তা কখনোই নয়। তুমি দেখো তোমার সামনে কর্ডটা রয়েছে, এই যে কর্ডটা সেটা এই সাইডের থেকে বড়, তা প্রবাবিলিটি জিরো কি করে হবে? তুমি তো দেখছো সাইড এরকম কর্ড পাওয়া যায় যার লেন্থ সাইডের লেন্থের থেকে বড়, তো প্রবাবিলিটি জিরো বলে দেবে তুমি? প্রবাবিলিটি জিরো মানে এরকম হতেই পারে না, যে কর্ডের লেন্থ সাইডের লেন্থ থেকে বড় এরকম হতেই পারে না, তাকে বলে প্রবাবিলিটি জিরো। সম্ভাবনাই নেই, সোজা কথায় সম্ভাবনাই নেই। তো তা তো নয়, আছে এরকম একটা কর্ড এরকম নেই, একটা এরকম কর্ড আছে তা নয়। তুমি এই কর্ডটা ড্র করো, এটারও লেন্থ সাইডের লেন্থ থেকে বড়, তুমি এই কর্ডটা ড্র করো, এটারও লেন্থ সাইডের লেন্থ থেকে বড়, এরকম কত কর্ড আছে, ইনফাইনাইট অসংখ্য কর্ড আছে যাদের লেন্থ সাইডের লেন্থ থেকে বড়। তুমি বলে দিলে প্রবাবিলিটি জিরো, তা হয় নাকি? তাহলে প্রবাবিলিটি জিরো নয়। কিন্তু যদি তুমি নিচে ইনফিনিটি বসিয়ে দাও, নাম্বার অফ ইভেন পয়েন্ট ইন দ্য স্যাম্পল স্পেস, সেটা তো ইনফিনিটি, স্যাম্পল স্পেসটা তো ইনফাইনাইট সেট হয়ে গেল। যদি নিচে ইনফিনিটি বসিয়ে দাও প্রবাবিলিটি জিরো হয়ে যাবে। তার মানে বসাতে পারবে না, তার মানে এই ডেফিনিশন অ্যাপ্লাই করা যাবে না। এবার বুঝেছো রিয়েল সিচুয়েশনটা কি, ঘটনাটা কি? এবার তুমি ভাবছো আচ্ছা একটা তো তুমি ভাবছো হয়তো একটা তো সার্কেলের অঙ্ক, যাক একটা সার্কেলের অঙ্ক না হয় করবো না, বাকি অঙ্কগুলো করব। আমার ক্লাসিক্যাল ডেফিনিশন ভালো, আমি বাকি অঙ্কগুলো তো করতে পারবো। একটা সার্কেলের অঙ্ক তোমাকে আমি সার্কেল ছেড়ে দিয়ে ইলিপস দিয়ে দেবো, তখনও করতে পারবে না, তখন আটকে যাবে। স্ট্রেট লাইন দিয়ে দেবো, স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট চুজ করো র্যান্ডমলি, তখন আটকে যাবে। এরকম অনেক অঙ্ক আছে যাদেরকে তুমি ক্লাসিক্যাল ডেফিনিশন করতেই পারবে না, কারণ ওই ফাইনাইট স্যাম্পল স্পেসটা ঝামেলা করবে। ঠিক আছে? রূপম ক্লিয়ার? রূপম বলো। রাজশেখর ক্লিয়ার? রাজশেখর ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। বেশ, এবার আসি দ্বিতীয় প্রবলেম, সেকেন্ড প্রবলেম, এই ক্লাসিক্যাল ডেফিনিশনের সেকেন্ড প্রবলেম, ইকুয়ালি লাইকলি ইভেন পয়েন্টস। যতই আমরা ভালো করে বলি ইকুয়ালি লাইকলি, আসলে আমরা কিন্তু মনে মনে এটাই চাইছি যেন ওই ইভেন পয়েন্টগুলোর আসার প্রবাবিলিটি সমান হয়। আমি যতই প্রবাবিলিটি কথাটাকে টেকনিক্যালি না ইউজ করে যাই না কেন, আসলে কিন্তু মনে মনে ওটাই চাইছি যে ইভেন পয়েন্টগুলোর প্রবাবিলিটি যেন সমান হয়। তাহলে ঘটনাটা এরকম দাঁড়িয়ে গেল না যে ডিফাইন করছি প্রবাবিলিটি, আবার ইউজ করছিও প্রবাবিলিটি, তার মাঝখানে প্রবাবিলিটি ডিফাইন করতে গিয়ে প্রবাবিলিটিকেই ইউজ করছি। আচ্ছা সেটা কি করা যায়? কোনোদিন করা উচিত? যাকে ডিফাইন করছো তাকে ইউজ করছো, সেখানে করা উচিত? বলো। না স্যার না করা উচিত। সেকেন্ড প্রবলেম, বিশাল বড় একটা প্রবলেম, ডেফিনিশনের ভিত নাড়িয়ে দিল। যদিও ফাইনাইট তুমি ভাবছিলে মনে মনে যে আচ্ছা ইনফাইনাইট স্যাম্পল স্পেসগুলোর জন্য অন্য কোনো ব্যবস্থা করব, ফাইনাইট গুলোর জন্য তো ক্লাসিক্যাল ডেফিনিশন আছে, কিন্তু নেই, ক্লাসিক্যাল ডেফিনিশনও নেই। ক্লাসিক্যাল ডেফিনিশনের ভিতটা নড়িয়ে দিয়ে চলে গেল কে? এই যে কনসেপ্টটা ইকুয়ালি লাইকলি। এই ইকুয়ালি লাইকলির আসল নামটা যদি বলি তাহলে তুমি বুঝে যাবে যে ক্লাসিক্যাল ডেফিনিশনটা গড়বড় কতটা। এর আসল নাম হচ্ছে ইকুয়ালি প্রবাবল, সমান সম্ভাব্য। প্রবাবিলিটি ইউজ করছো প্রবাবিলিটি ডিফাইন করতে গিয়ে, যেটা পসিবল নয়। এই যে দুটো মেজর প্রবলেম, এরা ক্লাসিক্যাল ডেফিনিশনের পুরো 12টা বাজিয়ে দিল। যখন মানুষজন বুঝতে পারলো যে ক্লাসিক্যাল ডেফিনিশনে এই দুটো সমস্যা রয়েছে, তারা আর মানতে রাজি নয় ক্লাসিক্যাল ডেফিনিশন, তখন নতুন ডেফিনিশনের দরকার হলো। ঠিক আছে? তাহলে যদি তোমাকে বলি, বেশ, তাহলে যদি তোমাকে বলি what are the defects of the classical definition বা what are the flaws of the classical definition, বলতে পারবে?
Sir, it only works for finite sample space, or বলো। it uses the definition of probability while in defining probability. রাইট। তাহলে দেখো তোমরা কত সুন্দর বুঝছো জিনিসটাকে। আমি যদি এই এক্সাম্পলটা না দিতাম তাহলে কি তোমরা পুরোপুরি বুঝতে পারতে যে ক্লাসিক্যাল ডেফিনিশনে ফাইনাইট স্যাম্পল স্পেসের গন্ডগোলটা কোথায়? মনে হতো যে হ্যাঁ ক্লাসিক্যাল ডেফিনিশনে ফাইনাইট বলেছে, ওটা তো ইনফাইনাইটও হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি যে ইনফাইনাইট আছে স্যাম্পল স্পেস সেটা তোমাকে দেখিয়ে দিলাম, অঙ্ক দিয়ে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই অঙ্কটা সলভ করব আমরা, ক্লাসিক্যাল ডেফিনিশন দিয়ে তো হবে না, সলভ হবে কিন্তু ক্লাসিক্যাল ডেফিনিশন দিয়ে হবে না। ঠিক আছে, চলো যখন আসল ডেফিনিশন আসবে, হ্যাঁ বলো। স্যার বলছি যে যদি ইনফাইনাইট টস করি একটা কয়েন কি, তাহলেও তো ওটা হবে না বোধহয় ক্লাসিক্যাল ডেফিনিশন দিয়ে। কেন হবে না? টস তুমি ইনফাইনাইট টস করছো মানে ইনফাইনাইট বার টস করছো, হ্যাঁ সেখানেও প্রবলেম হবে যদি তুমি সেইভাবে কোয়েশ্চেনটা করো। কোয়েশ্চেন দেখো ডিপেন্ড করছে যে তুমি কি কোয়েশ্চেন করছো তার উপরে, মানে তোমার স্যাম্পল স্পেস, তোমার দেখো অ্যাকচুয়ালি কি বলতো, তোমার ইনফাইনাইট টস করা মানে হ্যাঁ ওখানেও প্রবলেম হবে, তোমার স্যাম্পল স্পেস ইনফাইনাইট হয়ে যাবে, ওখানেও প্রবলেম করবে। ঠিক আছে, মানে ওখানে হাফ থাকবে না প্রবাবিলিটিটা? না প্রবাবিলিটি কেন হাফ থাকবে না? হেড টেল তো ওটা তো ডিপেন্ড করছে ইকুয়ালি লাইকলির উপরে, এটার উপরে। আর স্যাম্পল স্পেস ফাইনাইট ইনফাইনাইট তো আলাদা জিনিস। ও তুমি কোয়েশ্চেনটা বুঝতে পারছো না, দেখো তুমি কোয়েশ্চেনটা বুঝতে পারছো না, এখানে তোমার যে কোয়েশ্চেনটা তুমি করতে চাইছো সেটা অ্যাকচুয়ালি তোমার কাছে ক্লিয়ার নয়। দেখো তোমার অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা এরকম হওয়া উচিত যে আমি যদি একটা কয়েনকে ইনফাইনাইট বার টস করি তাহলে স্যাম্পল স্পেসটা কি হবে? স্যাম্পল স্পেসটা কি হবে? যেমন ধরো যদি দুবার টস করি তাহলে স্যাম্পল স্পেসটা কি হবে? HH TT HT TH। তো তেমন ইনফাইনাইট বার টস করলে আমার স্যাম্পল স্পেসটাকে আমি তখন এইভাবে লিখবো। দেখো ম্যাথমেটিক্স সব জায়গায় কাজ করে যায়, তুমি ম্যাথমেটিক্স ছাড়া চলতে পারবে না। দেখো আমি ইনফাইনাইট বার টস করছি, তো আমি স্যাম্পল স্পেসটাকে এরকম ভাবে লিখবো x1 x2 ... such that xi equals to h or t head or tail। x1 টা কি ফার্স্ট স্যাম্পল পয়েন্ট, সেটা হেড অথবা টেল। x2 টা কি সেকেন্ড স্যাম্পল পয়েন্ট, সেটা হেড অথবা টেল। x3 টা কি থার্ড স্যাম্পল পয়েন্ট, সেটা হেড অথবা টেল। বুঝেছো? তো তোমার র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস হচ্ছে এটা। কি বলো? হ্যাঁ মানে ফাইনাইট হচ্ছে না, বুঝতে পেরেছি। এই তো ... ঠিক আছে, এবার তুমি যদি বলো আমি দুবার টস করব, তা আমি এখানে থামিয়ে দেবো, তুমি যদি বলো তিনবার টস করব, আমি একটা বাড়াবো। বুঝেছো? বলো। হ্যাঁ স্যার, বাস হয়ে গেল। তা যখন বুঝেছো তাহলে নিশ্চয়ই তোমার কাছে ক্লিয়ার যে ফাইনাইট স্যাম্পল স্পেস তুমি পাওনি যদি ইনফাইনাইট বার টস করো। ওকে, চলো আমরা একটু লিখে ফেলি ফ্লজ অফ দ্য ক্লাসিক্যাল ডেফিনিশন। নাম্বার 1, প্রথম ফ্ল, ফার্স্ট a logical flaw। লজিক্যাল ফ্লটা মানে কি? আচ্ছা দাঁড়াও, it is impossible to set forth a general criteria for mutual symmetry of the even points। set forth মানে ডিসাইড করা, ঠিক করা, ঠিক আছে? এটা একটা ফ্রেজাল ভার্ব। ওকে, general criteria for the mutual symmetry for the sample points। for the sample points। okay, acha, and
but of the sample points করে দাও, ঠিক আছে, of the sample points, and such an assumption imposes, আচ্ছা আচ্ছা এইভাবে লেখো, and any such criteria, এইভাবে লেখো, and any such criteria includes the tactic assumption, তুমি তোমার ভাষায় লিখবে, আমি একটু ভালো ল্যাঙ্গুয়েজে লেখার চেষ্টা করছি, ঠিক আছে, তুমি তোমার ভাষায় লিখবে, তুমি জিনিসটা বুঝে গেছো, এবার যেভাবে খুশি লেখো, তোমার বাংলায় লিখতে ইচ্ছে করে বাংলায় লেখো, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যেভাবে লেখো, যে ল্যাঙ্গুয়েজে খুশি লেখো, জিনিসটা বোঝা নিয়ে কথা। আমি একটুখানি ফর্মাল ল্যাঙ্গুয়েজ মেনটেন করার চেষ্টা করছি, যেহেতু তোমার জন্য একটা সুন্দর খাতা বানিয়ে দিচ্ছি না, সেহেতু একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজ মেনটেন করার চেষ্টা করছি, ঠিক আছে, আর কিছুই না। Any such criteria includes the tactic assumption, ASSUMPTION, tactic assumption, that the event points are symmetrical in the sense of probability itself, okay, বেশ, this amounts to, আমি একটু বড়ই লিখছি, তুমি এত কিছু লিখবে না পরীক্ষার হলে, অবশ্যই তুমি জাস্ট ওপর দিয়ে লিখে যাবে যে আমি ওয়ার্ডটা ইউজ করার মানে প্রবাবিলিটিকে ইউজ করছি প্রবাবিলিটি ডিফাইন করতে গিয়ে। this amounts to begging the concept of probability this amounts to begging the concept of probability before we have defined it, which is a logical vicious cycle, ঠিক আছে। একটা কথা বলে দিই, আমি যদি তোমার জায়গায় হতাম, আমি নিজেও এই ফর্মাল ল্যাঙ্গুয়েজ কোনোদিন মুখস্থ করতাম না, ঠিক আছে, নোট বানানোর জন্য, বই লেখার জন্য এই ল্যাঙ্গুয়েজগুলো খুব ভালো লাগে, কিন্তু পরীক্ষার হলে লিখতে গেলে এই ল্যাঙ্গুয়েজ লিখতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, পরীক্ষার হলে নিজের ভাষায় লিখবে, ওকে। আচ্ছা, নাম্বার 2, তাহলে ফার্স্টে তুমি লজিক্যাল ফ্লোয়ের কথা বলেছো, এবার হচ্ছে কম্পাস অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। দ্য ক্লাসিক্যাল থিওরি has a very narrow compass of application, very narrow compass of application. It is restricted to a small class of event space, sample space, a small class of random experiments having only finite sample space, having only বা only having করো, only having having only a finite sample space, ঠিক আছে। এটা ডেফিনিশন কোনোদিন হাফ জিনিসের জন্য অ্যাপ্লাই করা যাবে, হাফ জিনিসের জন্য অ্যাপ্লাই করা যাবে না, এরকম হয় না। আর ব্যাপার তুমি ডেফিনিশন বলছো, ধরো তুমি ইন্টিগ্রেশনের ডেফিনিশন বলছো, ঠিক আছে, তো
তুমি বললে যে আমি একটা এমন ডেফিনেশন দিলাম যেখানে এই ফাংশনগুলোর জন্য অ্যাপ্লাই করা যাবে, ওই ফাংশনগুলোর জন্য অ্যাপ্লাই করা যাবে না, তাহলে সেটা কি ডেফিনেশন হলো? হলো না ডেফিনেশন। ঠিক তেমনই কিছু র্যান্ডম এক্সপেরিমেন্টের জন্য অ্যাপ্লাই করা যাবে, কিছুর জন্য অ্যাপ্লাই করা যাবে না, তার কি ডেফিনেশন হলো? সেটা হলো না ডেফিনেশন। বাট অ্যাকচুয়ালি আমাদের কারোর ক্ষমতা নেই যে এই ক্লাসিক্যাল ডেফিনেশনকে বাদ দিয়ে যাব। কেন ক্ষমতা নেই সেটা বলি। দেখো, আমরা যে ম্যাক্সিমাম জিনিসপত্র নিয়ে ডিল করি না, তাদের স্যাম্পল স্পেস ফাইনাইট হয়। খুব কম জিনিসপত্রের স্যাম্পল স্পেস ইনফাইনাইট হয়, খুব কম, তাদের নাম্বারটা খুব কম। ঠিক আছে? আমাদের পরীক্ষার কোয়েশ্চেন পেপারে যতগুলো অঙ্ক থাকবে তার মধ্যে 90% জায়গায় স্যাম্পল স্পেস ফাইনাইট, 10% জায়গায় স্যাম্পল স্পেস ইনফাইনাইট। এবং সেখানে এই ক্লাসিক্যাল থিওরির যে কনসেপ্ট সেটাই ইউজ করা হয় অঙ্কটা সলভ করার জন্য। কারণটা কি? কারণটা হচ্ছে এটাই যে সেখানে আমরা আগে থেকে জানি বা আগে থেকে বলা থাকে কোয়েশ্চেনে, বা আগে থেকে জানি যে তার ইভেন্ট পয়েন্টগুলো সব ইকুয়ালি লাইকলি আছে, মানে ইভেন্ট পয়েন্টগুলো হওয়ার চান্স সমান সমান, তো ন্যাচারালি ক্লাসিক্যাল ডেফিনেশন ইউজ করা যাবে। এই হলো ব্যাপার, ক্লাসিক্যাল ডেফিনেশন অ্যাপ্লাই হওয়ার কারণ হলো এটাই। ঠিক আছে? বেশ, তো ক্লাসিক্যাল ডেফিনেশন যে ফেল করলো সে তো তুমি বুঝে গেছো যে ক্লাসিক্যাল ডেফিনেশনের দ্বারা হবে না, তাহলে দরকার নতুন ডেফিনেশনের। তো একটা নতুন ডেফিনেশনের যখন দরকার, তাহলে সেই ডেফিনেশনটা আসবে কোথা থেকে? ক্লাসিক্যাল ডেফিনেশনের পর ক্লাসিক্যাল ডেফিনেশন কিসের উপর ডিপেন্ড করে জানো? ইনটুইশন, মানুষের ধ্যান ধারণা। এই যে তুমি বুঝছো যে আচ্ছা একটা কয়েনকে টস করেছি, হেড আর টেল পড়ার চান্স সমান সমান, এটা কোথা থেকে আসে? ইনটুইশন। বাট ইনটুইশন মানে কি? নলেজ। ইনটুইশন মানে জ্ঞান, এই জিনিসগুলো। ঠিক আছে? বাট শুধু ইনটুইশন কিন্তু আমাদের খুব একটা কাজের নয়। ইনটুইশনের সাথে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স। ক্লাসিক্যাল ডেফিনেশন এসেছে ইনটুইশন থেকে, কিন্তু সেই ইনটুইশনকে যদি সাইড করে রাখো, নেক্সট আসে এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স থেকে যে ডেফিনেশন আসে তার নাম হলো ফ্রিকোয়েন্সি ডেফিনেশন। এক্সপেরিয়েন্স কথাটাকে এখানে আমরা বলবো স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি। ঠিক আছে? তাহলে নেক্সট ডেফিনেশন আসছে স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি। চলো, so definition number 2, the statistical regularity and the frequency definition of probability. আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডেফিনেশন কোথা থেকে এসেছে বলেছি? থ্রু এক্সপেরিয়েন্স। ক্লাসিক্যাল ডেফিনেশন কোথা থেকে এসেছে বলেছি? থ্রু, বলো, ইনটুইশন। সো ইনটুইশন থেকে যে ডেফিনেশন এসেছে সেটা যখন বাদ গেল, তখন আসছে এক্সপেরিয়েন্স থেকে। আচ্ছা, এক্সপেরিয়েন্স কখন হয়? একটা কাজ সম্পর্কে এক্সপেরিয়েন্স কখন হয়? একটা কাজকে বারবার করলে, তাই তো নাকি? তুমি একজনকে এক্সপেরিয়েন্সড কখন বলো? যখন সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা সেই কাজটাকে বারবার করে এসেছেন, তাই তো? তাহলে এখানেও তোমার দরকার একটা র্যান্ডম এক্সপেরিমেন্টকে বারবার রিপিট করা। তো স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি কি বলছে? বলছে যে তুমি, আমি আগে জিনিসটা বুঝিয়ে দিই তারপর লিখে দেবো, যে তুমি একটা র্যান্ডম এক্সপেরিমেন্টকে বারবার রিপিট করতে থাকো, যতবার পারো রিপিট করতে থাকো, ইনফাইনাইট নাম্বার অফ টাইমস রিপিট করতে থাকো। দেখো এবার সেই ইনফাইনাইট নাম্বার অফ টাইমস এর মধ্যে তোমার ইভেন্ট কতবার অকার করছে। একটা ইভেন্টের অকার করা মানে কি বলেছি বলো? কি বলেছি? একটা ইভেন্ট অকার কখন করে? প্রথম দিনে লিখিয়েছি, বলো, সব লিখিয়ে দিয়েছি। সিঙ্গেল যদি একটা, বলো বলো, সিঙ্গেল যদি একটা, মানে সিঙ্গেল এক্সপেরিমেন্টের কোনো একটা সিঙ্গেল এক্সপেরিমেন্ট আর কি, যেটা স্যার ওই একটা পার্টিকুলার ট্রায়ালে যখন ওই জিনিসটা মানে ওই পার্টিকুলার, হ্যাঁ স্যার, আসল জিনিসটা মিস যাচ্ছে। ইভেন্টের কোনো একটা মেম্বার যদি আসে পরে বা আসে, ইভেন্টের কোনো একটা মেম্বার, একটা ইভেন্ট মানে সাবসেট অফ স্যাম্পল স্পেস, ঠিক আছে? এবং তার সাথে কিছু কন্ডিশন আছে, ইভেন্ট হতে গেলে ইভেন্ট স্পেসের মেম্বার হতে হবে। যাই হোক, সেই ইভেন্টটা অকার করছে তখন বলবো যদি ওই ইভেন্টের কোনো কেউ পড়ে পার্টিকুলার একটা ট্রায়ালে, একটা পার্টিকুলার ট্রায়ালে যদি ইভেন্টের কোনো কেউ পড়ে। আচ্ছা, আমি একটা কথা আবার বলে দিই, তোমাদের কোনো বই পড়তে হবে না, তোমাদের কোনো কিচ্ছু পড়তে হবে না, শুধু যে নোটটা লেখাচ্ছি সেটাকে বারবার বারবার ধরে পড়ো।
একবার নয় বারবার বারবার ধরে পড়ো। তুমি তো লাইভ ক্লাস করছো, সো লাইভ ক্লাস করার পর তোমার আর রেকর্ডিং দেখার দরকার নেই। তুমি শুধু এই নোটটাকে বারবার পড়তে থাকো, 4 বার 5 বার 6 বার 10 বার 12 বার যতবার পারো পড়ো। তোমার কনসেপ্ট জলের মতো স্বচ্ছ হয়ে যাবে, ঠিক আছে? আর তুমি 10টা 15টাও বই পড়ে নাও, যদি তুমি একই জিনিসকে বারবার না পড়ো তোমার কনসেপ্ট সমস্যা হবে, ঠিক আছে? বুঝতে পারলাম? দেখো পরিষ্কার কথা হচ্ছে, যদি জিনিসটা মনে না রাখতে পারো তাহলে কনসেপ্ট কোনোদিনও আসবে না। কনসেপ্ট তখনই আসবে যখন পুরো জিনিসটা তোমার মনের মধ্যে গল্পের মতো থাকবে। যে গল্পটা আমি বলে চলেছি সেই গল্পের প্রথম পর্বগুলো যদি ভুলতে থাকো, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব ভুলে গেছো, তাহলে 4 নম্বর 5 নম্বর 6 নম্বর পর্বে গিয়ে তোমার কিন্তু এই গল্পের আর মাথায় ঢুকবে না গল্পটা। কনসেপ্ট ক্লিয়ার হওয়ার সমস্যা হবে। কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে ওই জিনিসটাকে বারবার পড়ো, তোমার নোটটাকে তুমি রিপিটেডলি পড়ো, 10 বার 12 বার 15 বার 20 বার পড়ে যাও। তারপর তুমি এসে আমাকে বলো যে হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কি হয়নি। 10টা বই পড়েও কোনো লাভ হবে না সেক্ষেত্রে তোমার, যদি তুমি নোটটাকে বারবার না পড়ো। বুঝতে পারছি? ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, দেখো স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি মানে কি? মানে একই র্যান্ডম এক্সপেরিমেন্টকে তুমি বারবার রিপিট করছো, সেম র্যান্ডম এক্সপেরিমেন্ট রিপিটেডলি করছো, ঠিক আছে? হয়েছে? তো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টকে যখন তুমি রিপিটেডলি করছো, সেই রিপিটেড র্যান্ডম এক্সপেরিমেন্টে তোমার ইভেন্টটা কতবার অকার করছে সেটা তোমাকে দেখতে হবে। দেখলে তুমি যদি এটা রেশিও বার করো, যে আমি আমার র্যান্ডম এক্সপেরিমেন্টটাকে 10 বার করলাম, ধরো আমি বললাম যে আমার র্যান্ডম এক্সপেরিমেন্টটা হচ্ছে একটা কয়েনকে টস করা, আমি সেটাকে 10 বার করেছি, ফর এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, 10 বার করেছি, তার মধ্যে 5 বার হেড এসছে, আমি একটা রেশিও বার করলাম। একে বলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি রেশিও, একই কথা, ঠিক আছে? আবার ধরো আমি আমার র্যান্ডম এক্সপেরিমেন্টটাকে 100 বার করলাম, তার মধ্যে 53 বার 53 বার হেড এসছে, আমি আবার সেই রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি রেশিও ক্যালকুলেট করলাম। আবার ধরো 1000 বার করলাম, এর মধ্যে ধরো 523 বার হেড এসছে, আমি আবার রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি রেশিও ক্যালকুলেট করলাম। এবার ধরো আমি 10,000 বার হেড মানে টসটা করেছি, র্যান্ডম এক্সপেরিমেন্টে 10,000 বার করেছি, মানে 10,000 বার টস করেছি, তার মধ্যে ধরো 4,993 বার হেড এসছে, ঠিক আছে? এইভাবে তুমি র্যান্ডম এক্সপেরিমেন্টটাকে ইনফাইনাইট নাম্বার অফ টাইমস করে যাও, তাহলে তুমি কি পাচ্ছ? একটা সিকোয়েন্স পেলে না? পেয়েছো কি পাওনি বলো? সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস পেয়েছো তো? আরে বাবু বলো হ্যাঁ না বলো। Yes, sir. হ্যাঁ স্যার। পেয়েছো তো? এবার এই সিকোয়েন্সটা দেখো কি এসছে। সিকোয়েন্সটা প্রথমটা হচ্ছে 0.5, তারপরেরটা হচ্ছে 0.53, তারপরেরটা হচ্ছে 0.523, তারপরেরটা হচ্ছে 0.4993 and so on. তো তোমার কি মনে হয় এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করবে? কি মনে হচ্ছে সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করবে? যে সিকোয়েন্সটা তোমায় তৈরি করে দিলাম সেটা কোথায় কনভার্জ করবে? 0.5 এ কনভার্জ করবে, ঠিক আছে? এই যে সিকোয়েন্সটা একদিকে যাচ্ছে, এই যে একটা পার্টিকুলার দিকে যাচ্ছে, এই একটা মানে কনভার্জ করছে, এই কনভার্জ করাটার নাম হচ্ছে দ্য স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি। মাথায় ঢুকলো? স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি কাকে বলে বলো পুষ্কর? যেখানে কনভার্ট করবে ওটাই প্রবাবিলিটি হবে। সেটা আমি বলিনি এখনো, আমি বলবো। আগে আমার ঘটনাটা যতটা বলেছি বোঝো। এই যে সিকোয়েন্সটা কনভার্জ করছে, এই ফেনোমেননটাকে, এই ঘটনাটাকে বলে দ্য স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ওকে, এবার তুমি আমাকে যেটা জিজ্ঞেস করছিলে যে যেখানে কনভার্জ করছে তাকে কি বলে? তাকেই বলে প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট অ্যাকর্ডিং টু ফ্রিকোয়েন্সি ডেফিনিশন। বুঝেছো? হ্যাঁ স্যার। ব্যাস, এবার আমি ডেফিনিশন লিখে দেবো, এক্সাম্পল দিয়ে দিয়েছি আগে। কি বলো? তৃষা, তৃষা খুব সাইলেন্ট থাকো। তৃষা একটু বলো, বুঝেছো তো?
স্যার ঠিক আছে। বেশ, শীর্ষেন্দু ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এটাকে আমাকে একটু ফর্মালি লিখতে হবে। আচ্ছা, এই এক্সাম্পলটা আমি আর লিখলাম না, এক্সাম্পলটা বলেছি, কারোর কারোর মাথায় থাকবে, যাদের যাদের মাথায় থাকবে না এই জায়গাটা একটু রেকর্ডিংটা দেখে নেবে, ঠিক আছে? ওকে, এখনো পর্যন্ত মোটামুটি ধরো আমি ক্লাস শুরু করেছি কটা হবে, 1:05, এখন 2:58 বাজে, সরি 1:35, এখন 2:58 বাজে, মানে অলমোস্ট 1.5 ঘন্টার কাছাকাছি হয়েছে। এই জায়গার রেকর্ডিংটা দেখে নেবে, অলমোস্ট 1.5 ঘন্টার কাছাকাছি পাবে, ঠিক আছে? যাদের যাদের এক্সাম্পলটা মাথায় থাকবে না, কারণ দেখো যাদের মাথায় থাকবে সেটা আলাদা ব্যাপার, থাকবে না তো কি হয়েছে, একবার দেখে নেবো, ওই জন্য বলে দিলাম টাইম লাইনটা খেয়াল রাখবে, ঠিক আছে? বেশ, এবার আমি ডেফিনেশনটা লিখি। চলো, তাহলে অ্যাকচুয়ালি আমাকে স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটির ডেফিনেশনটা লিখতে হবে আগে, সেখান থেকে ওই এই যে সিকোয়েন্সের লিমিট তাকেই বলবো প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট। আগে স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটিটা বলতে হবে, তারপর সেখান থেকে সিকোয়েন্সের লিমিটটাকেই বলে দেবো প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট, ঠিক আছে? চলো চলো, আচ্ছা, লেট এ র্যান্ডম এক্সপেরিমেন্ট capital E be repeated under identical conditions। এই যে আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশনস লিখলাম, যেগুলো ইম্পর্টেন্ট না রিপিটেড লিখলাম, সেগুলোকে আমি মার্ক করছি, লাস্টে যখন আমি ডিসকাস করব আবার যখন বোঝাবো না, তখন ওই জায়গাগুলোকে জোর দিয়ে বোঝাবো, ঠিক আছে? বাকিটা তো গল্প, বাকিটা তো স্টোরি, তুমি একটা গল্প পড়ছো, তুমি আমার কাছে ক্লাস করতে এসেছো মানে একটা গল্প পড়ছো, সেই গল্পের কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে। একটা ডিটেকটিভ যখন একটা কেসকে সলভ করে তখন সে পুরো গল্পটাকে নিজের সামনে রাখে, রেখে এবার মার্ক করে সেই গল্পের গুরুত্বপূর্ণ জায়গা কোনগুলো, ঠিক আছে? তুমি সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো এবার শিখছো। দেখো, রিপিটেড আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন, আইডেন্টিক্যাল বা ইউনিফর্ম দুটো কথা ইউজ করা যায়, আইডেন্টিক্যাল অর ইউনিফর্ম কন্ডিশনস। একই কথা, হ্যাঁ, আইডেন্টিক্যাল অর ইউনিফর্ম কন্ডিশনস। বেশ বেশ, কন্ডিশনস ক্যাপিটাল এন টাইমস। আচ্ছা, তোমরা একটু ওয়েট করবে, আমি ক্যাপিটাল এন টাইমস লিখলাম, কিন্তু বোঝানোর সময় বলেছি ইনফাইনাইট নাম্বার অফ টাইমস। কেন বলেছি সেটা পরে আসছি, আগে ক্যাপিটাল এন নাম্বার অফ টাইমস করলে কি হবে সেটা দেখো, ঠিক আছে? তারপর ওটাই আসছি। বেশ, ক্যাপিটাল এন নাম্বার অফ টাইমস, বেশ। অ্যান্ড ইফ অ্যান ইভেন্ট capital A connected with E, capital E, is found to occur NA times, NA times, then NA is called the absolute frequency. Absolute frequency. ঠিক আছে? NA is called the absolute frequency, or simply the frequency of A and the ratio NA by N is called the relative frequency or the frequency ratio
ফ্রিকোয়েন্সি রেশিও, আচ্ছা এখানে একটু লেখা যেত, আচ্ছা ঠিক আছে চলো নেক্সট পেজে যাই। ফ্রিকোয়েন্সি রেশিও of A denoted by f of A, that is f of A equals to n A by n। দেখো কতটা বোঝো, আচ্ছা চলো লাস্টে বোঝাবো, একদম পুরোটা লিখে নিয়ে আগে, ঠিক আছে? n A by n। আচ্ছা full stop দিয়ে it is observed that, be careful, এখানে একটা ওয়ার্ড ইউজ করলাম যেটা খুব গুরুত্বপূর্ণ, observed, that মানে কোনো প্রুফ নয়, এটা অবজারভেশন, ইটস নট আ প্রুফ, ইটস অবজারভেশন, ঠিক আছে? সো ইট ইজ observed that as n becomes larger and larger, as n becomes larger and larger, the frequency ratio f of A tends to, acha the frequency ratio tends to become more or less constant, বেশ এই ঘটনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইট ইজ অবজার্ভ দ্যাট এইখান থেকে as n becomes larger and larger, the frequency ratio f of A tends to become more or less constant. This phenomenon of stability of the stability of the frequency ratio ratios, কারণ অনেকগুলো ফ্রিকোয়েন্সি রেশিও তৈরি করছে না, ঠিক আছে? আমি বোঝাবো, দাঁড়াও শেষ করি। frequency ratios for long sequences of repetitions, long sequences of repetitions of the random experiment is called the statistical regularity. এটা গেল statistical regularity definition। দাও কি ছোটখাটো কিছু রিপোর্টটা দেখি। দাঁড়াও এক মিনিট দাঁড়াও। আচ্ছা কি বলছিলাম, স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি, তাই তো?
দেখো তো কাকে বলবো স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি আমি একটু আরো ভালো করে বলে দিই, তারপর আমি প্রবাবিলিটি ডেফিনেশনটা লাস্টে দিই। আমি তোমাদের বলেছিলাম যে এখানে র্যান্ডম এক্সপেরিমেন্টের ইনফাইনাইট নাম্বার অফ রিপিটেশনস দরকার হয়, তার কারণ এখানে আমরা ডিপেন্ড করি আমাদের এক্সপেরিয়েন্সের উপর। আগের যে ক্লাসিক্যাল ডেফিনেশন করেছিলাম সেখানে ডিপেন্ড করতাম ইনটুইশনের উপর, অর্থাৎ জ্ঞানের উপর, বুদ্ধির উপর। এখানে ডিপেন্ড করছি এক্সপেরিয়েন্সের উপর, অর্থাৎ যে কাজ করে শিখছি তার উপর। কি শিখছি কাজ করে? যে আমি যদি আমার র্যান্ডম এক্সপেরিমেন্টটাকে 10 বার করি তাহলে ফ্রিকোয়েন্সি রেশিও হচ্ছে বা রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 0.5। শিখলাম যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি কি রকম আসতে পারে, এটার জন্য বলা হচ্ছে এক্সপেরিয়েন্স, করে শিখছি। ঠিক আছে, আমি যদি 100 বার করি তাহলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 0.53, করে শিখলাম, যে দেখছি যে হ্যাঁ করলাম 100 বার, করে শিখলাম, দ্যাট ইজ কল্ড এক্সপেরিয়েন্স। এই জন্য একে বলে এক্সপেরিয়েন্স। আমি 1000 বার করি তাহলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 0.5 to 3, ওই জন্য বলছি এক্সপেরিয়েন্স, যে এক্সপেরিয়েন্স থেকে শিখলাম। আমি যদি 10000 বার করি তাহলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 0.49993, এক্সাম্পল দিয়েছি। ঠিক আছে, তাহলে এক্সপেরিয়েন্স থেকে শিখলাম। তাহলে এক্সপেরিয়েন্স থেকে কি শিখছি? যে যদি আমি ফাইনাইট নাম্বার অফ টাইমস করি তাহলে আমার যে ফ্রিকোয়েন্সি রেশিওগুলো আসছে তারা মোটামুটি একটা কনস্ট্যান্টের ধারে কাছে ঘোরাঘুরি করছে। ওই জন্য দেখো আমি তো কোনোদিনও র্যান্ডম এক্সপেরিমেন্টকে ইনফাইনাইট বার করতে পারবো না। আমি নিজে ফাইনাইট, একটা মানুষ যে বাঁচবে একটা ফাইনাইট নাম্বার অফ দিন পর্যন্ত, সে কি করে ইনফাইনাইট নাম্বার অফ টাইমস র্যান্ডম এক্সপেরিমেন্টকে করবে? সম্ভব না। আরে আমি ছাড়ো যদি মেশিন দিয়েও করা হয় তার পক্ষেও সম্ভব না। ঠিক আছে, ওকে। তাহলে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টকে ফাইনাইট নাম্বার অফ টাইমস করছি, কিন্তু যত সময় যাচ্ছে সেই ফাইনাইট সংখ্যাটাকে বাড়াতে থাকছি। ঠিক আছে, ওই জন্য বলছি যে যদি আমি একটা র্যান্ডম এক্সপেরিমেন্টকে আন্ডার আইডেন্টিক্যাল অর ইউনিফর্ম কন্ডিশন n বার করি, আন্ডার আইডেন্টিক্যাল ইউনিফর্ম কন্ডিশন মানে কি? মানে ধরো যে কয়েনটা নিয়ে টস করছিলাম সেই কয়েনটা নিয়ে টস করব, মানে 100 বার করার পরে কয়েনটা হারিয়ে গেল, নতুন কয়েন নিয়ে আসলাম, তাহলে আন্ডার আইডেন্টিক্যাল বা ইউনিফর্ম কন্ডিশন হলো না কিন্তু। ঠিক আছে, কয়েনটা যদি চেঞ্জ করে দিই তাহলে কন্ডিশন চেঞ্জ হয়ে গেল, আইডেন্টিক্যাল কন্ডিশনের আন্ডারে কাজ করছি না তখন আর, ওই জন্য বলা হচ্ছে আন্ডার আইডেন্টিক্যাল অর ইউনিফর্ম কন্ডিশন। ঠিক আছে, যদি আমি n বার করি তাহলে n এর ভ্যালু যদি 10 হয়, ক্যাপিটাল N এর ভ্যালু 10, and if an event capital A connected with E is found to occur n a times, এবং ইভেন্টটা হচ্ছে 5 বার, মানে ধরো হেড করেছে 5 বার। ঠিক আছে, then NA is called the absolute frequency, তাহলে এই 5টাকে বলবো, এই 5টাকে বলবো the absolute frequency of the event। ঠিক আছে, ওকে। or simply the frequency of A, তাহলে A টাকে, এই 5টাকে বলবো frequency বা absolute frequency। the ratio NA by N, 5/10 যে রেশিওটা ক্যালকুলেট করলাম, this is called the relative frequency or the frequency ratio of A। তাহলে ওই 5/10 মানে 0.5, ওটাকে বলছে frequency ratio। তাহলে আমি 10 বার করলে frequency ratio আসছে 0.5, 100 বার করলে আসছে 0.53, 1000 বার করলে আসছে 0.523 and so on dot dot dot। ঠিক আছে, তাহলে আমি এবার বলছি দেখো, it is observed that, মানে দেখে শুনে বোঝা গেছে, এটা কি বলে এক্সপেরিয়েন্স, অবজারভেশন, এক্সপেরিয়েন্স, এটা কি বলে? it is observed that as n becomes larger and larger, n এর ভ্যালু যত বড় হতে থাকবে, the frequency ratio f of a tends to become a more or less constant। হতে পারে যে শুরুর দিকে, এবার একটা কথা বলি, হতে পারে যে শুরুর দিকে মনে করো 10 বারের মধ্যে 3 বার পেয়েছো, তারপরে ধরো 100 বারের ভেতরে ধরো 42 বার পেয়েছো, কিন্তু যত সময় যাবে এই ভ্যালুটা আস্তে আস্তে 5 এর দিকে যেতে থাকবে, মানে 0.5 এর দিকে যেতে থাকবে। তাই জন্য বলা হচ্ছে যে তোমার প্রথম 10 বারে কি পেয়েছো সেটা ম্যাটার করে না, বা প্রথম 100 বারে কি পেয়েছো সেটা ম্যাটার করে না, বাট যত n এর ভ্যালু বাড়াতে থাকবে দেখা যাচ্ছে যে n becomes যদি লার্জার এন্ড লার্জার হয়, the frequency ratio f of a tends to become a more or less constant, মানে f of a frequency ratio এর ভ্যালুটা একটা কনস্ট্যান্ট নাম্বারের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এই সিকোয়েন্সটা কনভার্জ করছে, এবং এই সিকোয়েন্সের কনভার্জ করাটাকেই বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি। এই যে ফ্রিকোয়েন্সি রেশিও স্টেবিলিটি, দিস ফিনোমেনন অফ দ্য স্টেবিলিটি, স্টেবিলিটি মানে সিকোয়েন্সের কনভার্জেন্স, এই যে স্টেবিলিটি অফ দ্য ফ্রিকোয়েন্সি রেশিও যেটাকে বলা হচ্ছে ফর লং সিকোয়েন্স অফ রিপিটিশনস, এটাকেই বলা হচ্ছে কনভার্জেন্স অফ দ্যাট সিকোয়েন্স। ঠিক আছে, অফ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট, রিপিটিশন অফ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ কল্ড দ্য স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি। মাথায় ঢুকেছে স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি কাকে বলে? বলো হ্যাঁ কি না। সঞ্চারী বলো, স্নেহাশিকতা বলো, বলো। ঠিক আছে, আচ্ছা এবার আমি ডেফিনিশন অফ প্রবাবিলিটিটা বলি। ঠিক আছে, এখান থেকে কিভাবে প্রবাবিলিটি ডিফাইন করা হচ্ছে প্যারাগ্রাফ করে দিচ্ছি, একই জিনিস কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, উই পস্টুলেট দ্যাট, পস্টুলেট POSTULATE,
we postulate that মানে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বা বলছি the sequence f of a equals to na by n tends to এবার সিকোয়েন্স কথাটা মেনশন করলাম দেখেছো এই যে সিকোয়েন্সটা লিখেছি এই সিকোয়েন্সটার কথা বলছি ঠিক আছে হ্যাঁ এখানে ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে আমি চেঞ্জ করেছি ভ্যালুগুলো তার জন্য চেঞ্জ হয়েছে অবশ্যই ঠিক আছে চেঞ্জ করে দিন নাহলে পরে গুলি ফেলবে চলো হ্যাঁ তাহলে the sequence fa equals to na by n বেশ tends to a definite limit as n goes to infinity বাস এইবার তোমাকে বললাম যে n যদি তুমি ইনফিনিটির দিকে পাঠাতে পারো তাহলে এই na by n এর যে সিকোয়েন্স সেটা টেন্ডস টু এ ডেফিনাইট লিমিট ওই জন্য বলেছিলাম যে ফ্রিকোয়েন্সি ডেফিনিশনে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টকে ইনফাইনাইট বার রিপিট করতে হয় কিন্তু প্র্যাকটিক্যালি জীবনেও কোনো র্যান্ডম এক্সপেরিমেন্টকে আমরা ইনফাইনাইট বার রিপিট করতে পারি না কারণ আমরা নিজেরা ফাইনাইট মানুষ আরে বাবা তুমি তো আজকে না হোক কালকে না হোক পরশু আমার থেকে জানতে চাইবে যে ইভেন্টের প্রবাবিলিটিটা কত হলো তো পরশুর মধ্যে কি আমি ইনফাইনাইট বার রিপিট করতে পারবো তাকে পারবো না তো আমি ধরলাম তুমি মেশিন দিয়ে করালে চলো কম্পিউটার একটা এক্সপেরিমেন্টকে করছে তো 3 দিনের মধ্যে সে কি ইনফাইনাইট বার এক্সপেরিমেন্টটা করে দেবে না আমি হলে 3 বার আমি হলে ধরো 20000 বার করব কম্পিউটার হলে 20 লক্ষ বার করবে কিন্তু সেও তো ফাইনাইটই করলো ঠিক আছে তাহলে এটা একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট অ্যাকচুয়ালি n টেন্ডস টু ইনফিনিটি করা কারোর বাপের জন্য সম্ভব না ঠিক আছে আচ্ছা বেশ and this limit according to the frequency definition is called the probability of the event A denoted by P of A, that is P of A equals to limit n tends to infinity n a by n বলো বুঝলে কি বুঝলে না বলো কুইক একটু বলে দাও কষ্ট করে বুঝে গেছে তো নাকি হ্যাঁ স্যার বুঝেছি কি সুমন হ্যাঁ স্যার বুঝে গিয়েছে সাবজেক্ট ভালোবাসা গিয়েছে সাবজেক্টটাকে ভালোবাসা যাচ্ছে তো নাকি হ্যাঁ সাবজেক্টটা হার্ট পর্যন্ত টাচ করছে তো নাকি হৃদয় পর্যন্ত পৌঁছাচ্ছে তো নাকি বলো কি পৌঁছাচ্ছে না বলো না স্যার ঠিক আছে পৌঁছাচ্ছে স্যার পৌঁছাচ্ছে তো আচ্ছা এখন হলো কি যে এই ডেফিনিশনেও গন্ডগোল আছে কি গন্ডগোল আছে আচ্ছা তোমাদের মতামত শুনি কি গন্ডগোল আছে একটু তোমাদের থেকে শুনি যে হ্যাঁ গন্ডগোল আছে নয় বুঝলাম কিন্তু কি গন্ডগোল আছে একটু শুনি দেখি বলো দেখি তোমরা নিজেরা বলো কি গন্ডগোল থাকতে পারে যে আচ্ছা ঠিক আছে বুঝলাম নয় গন্ডগোল আছে কিন্তু কি গন্ডগোল এই ডেফিনিশনে কি গন্ডগোল আছে বলো কি গন্ডগোল থাকতে পারে বলে তোমরা মনে করো তো ইনফিনিটিটা নিয়ে কি কোনো গন্ডগোল থাকতে পারে এক্স্যাক্টলি ইনফিনিটি নিয়ে গন্ডগোল থাকবে আমি একটু আগে বললাম যে ধরো তুমি একটা ইভেন্ট দিয়ে বলেছো যে প্রবাবিলিটি লাগবে আমি বললাম যে ঠিক আছে দুদিন ওয়েট করো আমি এক্সপেরিমেন্টটাকে রিপিট করি আমি এক্সপেরিমেন্টটাকে রিপিট করে যাচ্ছি প্রথমে 10 বার করলাম তারপরে 100 বার করলাম তারপরে 1000 বার করলাম 10000 বার 1 লক্ষ বার 10 লক্ষ বার 1 কোটি বার 10 কোটি বার 100 কোটি বার এই বাবা 3 দিনে তো আমি একটু ম্যাক্সিমাম এত পর্যন্ত করতে পারবো তার চেয়ে বেশি করতে পারবো না ঠিক আছে তো তোমার n এর ভ্যালু তো নিচেরটা এটা তো নিচেরটা তো n উপরে যেটা হচ্ছে সেটা n অফ a তো n টেন্ডস টু ইনফিনিটি তো করতে চাও অ্যাকচুয়ালি কি আমি কোনোদিন n টেন্ডস টু ইনফিনিটি করতে পারবো না স্যার
পারবো না না। স্যার। না স্যার পারবো না। পারবো না যখন, তাহলে এই সিকোয়েন্সের লিমিট কোথায় যাচ্ছে কি করে বুঝবো? কি করে বুঝবো? হ্যাঁ, সেটা তো সমস্যা। সেটা সমস্যা। তাহলে এই যে সিকোয়েন্সের এলিমেন্টগুলোকে ক্যালকুলেট করে করে বার করছি হাতে হাতে, এটাকে বলে এম্পিরিক্যাল কনসেপ্ট। এম্পিরিক্যাল মানে সাংখ্যতাত্ত্বিক, ডাইরেক্ট নাম্বার দিয়ে ক্যালকুলেট করা হচ্ছে, এম্পিরিক্যাল কনসেপ্ট। ঠিক আছে? আর সিকোয়েন্সের যে লিমিট সেটা কিন্তু কোনো এম্পিরিক্যাল কনসেপ্ট নয়, সেটা একটা অ্যানালিটিক কনসেপ্ট, অ্যানালিসিস দিয়ে বুঝতে হয় সেটা। যখনই এম্পিরিক্যাল কনসেপ্ট আর অ্যানালিটিক্যাল কনসেপ্ট ম্যাচ করতে যাবো, দুটো ম্যাচ করবে না। আর ম্যাচ না করলে এই সিকোয়েন্সের লিমিট বার করার ক্ষমতা আমার নেই, তোমারও নেই, কারণে নেই, তাহলে ডেফিনিশন কাজ করবে না। বুঝেছো? বলো। হ্যাঁ স্যার। গন্ডগোল ধরা পড়ে গেল। যখনই গন্ডগোল ধরা পড়ে গেল তখন নতুন ডেফিনিশন দরকার। তাহলে চলো একটু লিখে দিই। ঠিক আছে? চার্ট শেষ হয়ে গেছে আমার পেনে, লেখা পড়ছে না। এই পেনটা খারাপই হয়ে গেছে, এই পেনটা লেখাই পড়ে না, নতুন পেন কিনতে হবে। চলো, defect of the frequency definition। তোমরা আবার ভেবো না যে পৃথিবীর সব ডেফিনিশনই ডিফেক্ট আছে, তাহলে প্রবাবিলিটির আর কোনোদিন ডেফিনিশনই হলো না। যাক, সাবজেক্টটা ডিফাইনই করা গেল না, সব ডেফিনিশনই একটা করে ডিফেক্ট বার করে নিয়ে চলে আসছেন আপনি। হ্যাঁ, সাবজেক্ট ডিফাইনই করবো না, যা আজকে ডেফিনিশন বন্ধ, প্রবাবিলিটি করবো ডেফিনিশন। একটা ডেফিনিশন আসবে, সে বলবে যে না এত কিছু বলা যাবে না, যেটা বলবো সেটা ফাইনাল। ঠিক আছে? এরকম ডেফিনিশন চলে আসবে। ঠিক আছে? সে এসে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেবে যে মানে তুমি যাই বলবে তোমার বলার সুযোগ দেবে না, মানে একটা লজিক্যাল ডেফিনিশন দেবে। এমন নয় যে আমাদের পলিটিশিয়ানদের মতো তুমি যাই বলছো তোমাকে ফাইন লাগিয়ে দিচ্ছে, যা বলবে তোমাকে কেস লাগিয়ে দিচ্ছে, এরকম না ব্যাপারটা। ঠিক আছে? ওটা তো ইললজিক্যাল। এখানে লজিক্যাল একটা কনস্ট্রাকশন হয়ে যাবে, যেটা দিয়ে আর কোনো তুমি তার ভুল ধরতে পারবে না, সেখানে আর কোনো ভুল নেই। ঠিক আছে? সেখানে যা আছে সব ঠিকঠাক, এবং সেটা ফাইনাল ডেফিনিশন হবে। ঠিক আছে? চলো, আচ্ছা একটু লিখে দিই এটাকে গুছিয়ে। আচ্ছা, নাম্বার 1। আচ্ছা, আরেকটা ডিফেক্ট আছে, সেটা হলো এমন একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট তুমি নিয়ে এসছো যাকে ইনফাইনাইট বার রিপিট করা যায়। আচ্ছা, ধরো একটা পারমাণবিক এক্সপেরিমেন্ট হচ্ছে। পারমাণবিক মানে বোঝো অ্যাটমিক এক্সপেরিমেন্ট, যেখানে একটা এক্সপেরিমেন্ট করতে মোটামুটি ধরো কয়েক লক্ষ কোটি ডলার খরচা। কয়েক লক্ষ কোটি ডলার মানে বুঝতে পারছো আম্বানির টোটাল অ্যাসেট, সেরকম খরচা। ঠিক আছে? এবার তুমি বলছো আমি ওটাকে ইনফাইনাইট বার করবো, তাহলে যাকে তুমি বলবে সে মোটামুটি তোমাকে কি অবস্থা করবে বুঝতে পারছো? হ্যাঁ, মানে যে তোমাকে টাকা পয়সা দেবে এক্সপেরিমেন্টটা করার জন্য, সে তোমার উপর কি রকম চটে যাবে বুঝতে পারছো? ইনফাইনাইট বার তো দূরের কথা, দু তিনবার করবো বললেই চটে যাবে। ঠিক আছে? যা করবি একবারে কর, দুবারে হবে না, এত টাকা নেই। ঠিক আছে? তো সেরকম কেসে তুমি এক্সপেরিমেন্টটাকে বলবে আমি করে যাব সারা জীবন ধরে, মুশকিল আছে। তাহলে তার প্রবাবিলিটি কি তুমি বার করবে না নাকি? সেই এক্সপেরিমেন্টের প্রবাবিলিটি কি তুমি বার করবে না নাকি? সেখানে প্রবাবিলিটি ক্যালকুলেশন করবে না? তা বললে হবে? ডেফিনিশন দিচ্ছ যখন সব জায়গায় খাটাতে পারবে এরকম ডেফিনিশন দিতে হবে, তো ওটা একটা গন্ডগোল আছে। ঠিক আছে? তো ওটাকে লিখে দিই। In this theory, number 1, in this theory we require that the random experiments must be such that they said that they can be repeated. R-E-P-E-A-T-E-D, repeated an indefinitely large number of times, and indefinitely
লার্জ নাম্বার অফ, আচ্ছা আমি একটা কথা বলে দিই, পরের সপ্তাহের 8 তারিখ মানে রবিবার পড়ছে এবং তারপরের সপ্তাহ 13, 14, 15 তারিখ আমি আউট অফ স্টেশন থাকবো, ঠিক আছে? ওই জায়গাগুলোয় আমার ক্লাস হবে না, ওকে? সো মানে 4 দিন আর কি, ওই 4 দিন আমার ক্লাস হবে না, 8 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, ওকে? Indefinitely large number of times under identical conditions. ও আর একটা মজার কথা আছে এখানে, ধরো তুমি একটা এক্সপেরিমেন্ট করছো, একটা কয়েন নিয়ে টস করছো, ঠিক আছে? বা মানে কিছু দিয়ে একটা এক্সপেরিমেন্টটা করছো। এখন তুমি তো চাও যে অসীম সময় ধরে এক্সপেরিমেন্টটা করবে। আজকে এক্সপেরিমেন্টটা যখন করেছিলে জিনিসটা যেমন ছিল কেমিক্যালি বলছি, কেমিক্যাল কম্পোনেন্ট কম্পোজিশন যেমন ছিল, 2 বছর পর যখন এক্সপেরিমেন্টটা করছো হতে পারে তার মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে গেছে, হ্যাঁ, বাতাসে ময়েশ্চার আছে, জলীয় বাষ্প আছে, যেমন লোহায় জং ধরে যায় তো নাকি? তো 2 বছর পর যখন এক্সপেরিমেন্টটা করছো সেটা কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হয়ে গেল, তো রেজাল্ট ডিফারেন্ট হতেই পারে। তো এই যে আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন বলেছো, এই জিনিসটা অ্যাচিভ করা কিন্তু ইটস নট সো ইজি। এই যে তুমি বলছো ইনডেফিনাইটলি লার্জ নাম্বার অফ টাইমস আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশনস, এটা অ্যাচিভ করা কিন্তু নট ভেরি ইজি। তুমি যতবার খুশি করবে একই কন্ডিশনের আন্ডারে কত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি যেখানে এক্সপেরিমেন্ট করছিলে সেখানে একটা ভূমিকম্প হলো, সব ধ্বংস হয়ে গেল, আবার নতুন করে এক্সপেরিমেন্ট সেটআপ করতে হবে। তো নতুন করে যখন করছো কন্ডিশন চেঞ্জ হয়ে যেতেই পারে, তাহলে ঠিক আছে, বেশ। সো it imposes a mild restriction on the random experiments আচ্ছা, which may not be satisfied in all practical purposes. ঠিক আছে, এটা ফার্স্ট গেল। আর একটা তোমরা যেটা বললে, সেকেন্ড যেটা বললে যে আমরা কি করছি এখানে একটা এমপিরিক্যাল কনসেপ্টের সাথে একটা অ্যানালিটিক কনসেপ্ট মিক্স করে দিচ্ছি, সেটা সমস্যা, ঠিক আছে? আচ্ছা দেখো, the frequency ratio is thoroughly মানে সব সময়, ঠিক আছে, is thoroughly an empirical concept whereas the limit is an analytic concept. The combination of the duo মানে দুজনের, আমরা যেটাকে বলি না দুজনের কম্বিনেশন, তাকে বলে ডুও, DUO, ঠিক আছে? The combination of the duo is very inelegant, মানে খুব একটা ভালো জিনিস নয়। এলিগ্যান্ট, ELEGANT, inelegant and naturally leads to
ম্যাথমেটিক্যাল ডিফিকাল্টিস। ম্যাথমেটিক্যাল ডিফিকাল্টিস। এই ক্লিয়ার হয়েছে তো? বলো 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 বলো, কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। বেশ, আচ্ছা আজকে তো 2 ঘন্টা হতে চললো, আমি ভেবেছিলাম আজকে হয়তো তোমাদের ওই এর পরের ডেফিনেশনটা করিয়ে দেবো, যাকে ঠিক আছে আস্তে আস্তেই হোক। আমি কালকে আবার ক্লাস নেব, কালকে আমি পরের ডেফিনেশনটা দেখাবো, আজকে দেখাচ্ছি না কারণ অনেকটা এক্সট্রা হয়ে গেলে তোমাদের হেডেক হয়ে যাবে, ঠিক আছে? যাকে চলো, আচ্ছা আগে একটা কথা বলে, এনজয় করা যাচ্ছে সাবজেক্ট এনজয়মেন্ট নিয়ে 1%ও দুঃখ রাখা যাবে না, যেন সাবজেক্টকে পুরোপুরি এনজয় করা যায়, ঠিক আছে? সাবজেক্ট পুরোপুরি শেখা যায়, পুরোপুরি এনজয় করা যায়, তার জন্য যদি 4টে করে ক্লাস লাগে তো 4টে করে ক্লাস হবে, সেটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি পুরোটা শিখতে পারলে কিনা, ঠিক আছে? আর আমি একটা জিনিস পার্সোনালি বলি তোমাদেরকে, কলেজ যাওয়াটা একটু কমাও, ঠিক আছে? এমনিতেও কলেজে কিছু হয় না, কলেজে কোনো লাভ হবে না গিয়ে, ঠিক আছে? কলেজ যাওয়াটা কমিয়ে ক্লাসে যেটা হচ্ছে সেটা একটু ফোকাস করো। তোমরা ক্লাস করলে আমাদেরও ক্লাস করাতে ভালো লাগে। তোমরা যদি সব কলেজে গিয়ে বসে থাকো, ক্লাস যদি ফাঁকা ফাঁকা থাকে, আমাদেরও মনে হবে কাদের জন্য খাটছি, স্বাভাবিক না? তোমরা যদি না আসো মনে হবে কাদের জন্য খাটছি, ঠিক আছে? তো তোমরা কলেজ যাওয়াটা একটু কমাও, পড়ায় চাপটা বেশি দাও, যেটা অ্যাকচুয়ালি ফোকাসটা কি, পারপাসটা কি, কেন তুমি কলেজে ভর্তি হয়েছো? যাতে তুমি কিছু শিখতে পারো, যাতে তোমার লাইফে উন্নতি হয়, সেটা কলেজে গিয়ে কোনোদিনও হবে না। তো কলেজে গিয়ে কি লাভ? লাইফের পারপাসটাকে ফলো করো, ঠিক আছে? সোজা কথা, যেখানে গেলে তোমার উন্নতি হবে সেইটাকে ফলো করো, বাস গল্প শেষ, ঠিক আছে? চলো টাটা, কথা হচ্ছে আবার কালকে, চলো টাটা।